গল্পের নাম ভালোবাসার প্রণয়ের দ্বার। কলমে মাইশা মেরাজ দিশা। গল্পের ষষ্ঠ পর্ব। দায়ানকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সবাই সেই দিকে। এই সময় এইখানে দায়ানকে কারোরই কাম্য নয়। সবার আগে ছুটে গেল দায়ানের মা দায়ানের কাছে। হাজার হোক সন্তান, তো সন্তান যতই কুসন্তান হোক, সন্তান দিন শেষে মায়ের নাড়ি ছেঁড়া সম্পদ হয়। কই ছিলি তুই? মায়ের কথা মনে পড়েনি একবারও। দায়ানের বাবা রেগে বলে, এইসব কি করছো তুমি? ও একটা অপরাধী। ওকে পুলিশে না ধরিয়ে দিয়ে তুমি মায়ের আদর দেখাচ্ছ। দায়ানের মা সরে গেলেন আঁচলে মুখ ডেকে। দায়ান বাঁকা হেসে কিছু না বলে মিশির কাছে আসল। মিশি টেবিলের ওপর প্রান্তে ছিল। দায়ান মুচকি হেসে বলল, আমি তোমার আঙ্কেল হই। আমার নাম দায়ান। হ্যাপি বার্থডে মিশরান। তোমার জন্য ছোট একটা গিফট এনেছি, নাও। বলে একটা বক্স এগিয়ে দিল। মিশিও দৌড়ে গেল দায়ানের কাছে। বক্সটা নিয়ে নিল। তাড়ি আটকানোর আগেই ও হাত ফসকে চলে গেল। দায়ানের থেকে বক্সটা নিয়ে মুচকি হেসে বলল, তুমি কোথায় ছিলে এতদিন আঙ্কেল? দায়ান মিশিকে কোলে তুলে নিল। বলল, তোমার আম্মু আব্বুর জন্য দেশের বাইরে চলে গিয়েছিলাম। আরাজ পাশে থেকে এসে দায়ানের থেকে মিশিকে কোলে নিয়ে নিল। তানিশা মাথা নিচু করে ছিল এতক্ষণ। হয়তো চোখের পানি আটকাচ্ছে। এই মানুষটার উপর যে তার বড্ড অভিমান। কিন্তু আফসোস, মানুষটা হয়তো তার আফসোস কোনোদিন বুঝবে না। কোনোদিন না। তারই বুঝতে পারল তানিশার মনোভাব। বলল, তানিশা, বাচ্চাগুলোকে নিয়ে উপরে যা। তানিশা নাম শুনে দায়ান একবার তাকালো সেই দিকে, পরে আবার মুখ ফিরিয়ে নিল। তানিশা একে একে মিশি, দীপ, রিমি আর ইহানকে নিল। তারপর কোনো দিকে না তাকিয়ে উপরে চলে গেল। আরাজ বলল, তুই এইখানে এসেছিস কেন? পুলিশকে ধরা দিতে। দায়ান জোরে হাসল। বলল, তোর কি মনে হয় জীবনের নিশ্চয়তা না নিয়েই আমি এসেছি এই দেশে? সবকিছু ধামা চাপা দিয়ে সব দায় আমার শ্বশুর মশাই অর্থাৎ তারির মেঝো চাচা উপর দিয়ে দেওয়া হয়েছে। আপাতত আমি মুক্ত, স্বাধীন। এইখানে এসেছি তোমাদের মধ্যে একটু ভয় ধরিয়ে দিতে। ওই যে দেখো, তারির মেয়েকে কোলে নিয়েছিলাম বলে তারি কেমন চুপসে গেছে। তারি ভয় পায়নি। আসলে হুট করে দায়ানের চলে আসায় অনেকগুলো প্রশ্ন ওর মাথায় ঘুরছিল। মনে পড়ছিল নিজের বোনের কথা। আসলে কি হবে সেটাই বুঝতে পারছিল না সে। আর ওপর দিকে সে আর একা নয়। তার আর আরাজের একটা মেয়ে আছে। দায়ানের হাতে তারিকে কাবু করার অস্ত্র এখন অনেকগুলো আছে। মুশতারিফ, ফারহাদ ভয় পায় না দায়ানকে। আপনি বোধহয় বিদেশে গিয়ে সহবোধ ভুলে গিয়েছেন। আমি আপনার ভাবি, হয় সাথে আপনার বউয়ের বড় বোন। সম্পর্ক মানতে শিখুন। পরে তো দ্বিধায় পড়ে যাবেন। দায়ান পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আসলে কি বলো তো তারি? আমি আবার পুরনো সম্পর্কতে বিশ্বাসী। সাথে শত্রুদের কথা একটু বেশি মনে রাখি। আবার যেইখানে প্রশ্ন হয় তোমার কথা সেইখানে আমার স্মৃতি শক্তি আর প্রখর। আর পুরনো সম্পর্ক মনে রাখার কারণে আমি তোমাকে তারি বলবো। অনেক কিছু তো তোমার মতে হলো, এইবার না হয় সব কিছু আমার মতে হোক। কি বলিস আনান? দায়ানের বাবা এসে দায়ানকে একটা চড় দিতে নিবে তার আগেই দায়ান ওর বাবার হাত ধরে ফেলে আস্তে করে নিচে নামিয়ে দেয় হাতটা। অতঃপর বলে, আমার গায়ে হাত তুলো না বাবা। আমাকে তাড়িয়ে দিয়ে যে তোমরা বেশ সুখে ছিলে কথাটা কিন্তু আমি ভুলিনি। দায়ানের বাবা হাত নামিয়ে নিলেন।
কিছু বলার নেই তার এই ছেলের ব্যবহারে। ইলা বলল, আপনি এইখানে কি করছেন আমি তো সেটাই বুঝতে পারছি না। দায়ান বলল, নিজের বাসায় মানুষ কেন আসে? নিশ্চয় থাকার জন্য। আমিও সেই জন্য আসছি। সবাই চমকাল। আরাজ বলল, তোর কি আদৌ লজ্জা শরম আছে দায়ান? এত অন্যায় করেছিস তবুও বুক ফুলিয়ে বেড়াচ্ছিস, আবার বলছিস থাকবি। ছি। দায়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিতে দিতে বলল, বাবার বাড়িতে ছেলে থাকবে এইটা ছেলের একমাত্র অধিকার। তাই আপাতত তোর কথা গায়ে মেখে কোনো রকম কোনো অশান্তি করছি না। আর আমার যদি লজ্জা থাকতো তবে তোর বউকে সবার সামনে নজরে দেখার সাহস পেতাম না। তারপর দায়ান গট গট করে হেঁটে চলে গেল নিজের ঘরের দিকে। তাকে দেখে মনেই হচ্ছে না যে সে এই কিছুদিন আগে কাপুরুষের মতন পালিয়ে গিয়েছিল। চারদিকে তার নামে ছি ছি হচ্ছিল। আরাজ তেরে ওর দিকে যেতে নিলে তারি ওকে আটকায়। তারি আরাজকে বলল, এখন কি করব আমরা আরাজ? আরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আপাতত গেস্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ওদের বিদায় করে দেই। বাকি কথা না হয় পরে হবে। কুহু বলল, চিন্তা করো না তারি, কিছু হবে না। তারি বলল, চিন্তা তো নিজের জন্য হয় না ভাবি, হয় ওই ছোট মেয়েটার জন্য। বলে উপরের ঘরের দিকে তাকালো যেইখানে তানিশা আছে। তানিশা দায়ানের ঘরেই থাকে, আর বাচ্চাদের নিয়েও সেইখানে ছিল। ওরা খেলছিল আর তানিশা বসে বসে নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবছিল। এমন সময় দীপ বলল, এইখানে আমার ভালো লাগছে না, আমি আম্মুর কাছে যাব। বলে ঘর থেকে বেরিয়ে গেল। তানিশা আটকাতে যাবে ওই সুযোগে মিশি ও দীপের পিছু পিছু চলে গেল। রিমি আর ইহান যেহেতু ছোট ওরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে পিছনে যাচ্ছিল। তানিশা দরজার কাছে গিয়ে ওদের আটকাবে অমনি দায়ানের বুকের সাথে ধাক্কা খেলছে। মাথা উঁচু করে দায়ানকে দেখে দরজা থেকে সরে দাঁড়াল। দায়ান ঘরে আসল। হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, এই ঘরে থাকো তুমি। তানিশার উত্তর দেওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হলো যার পরিচয় থাকি এই বাসায় তাকে এতটা ইগনোর করাটা ভুল হবে। তানিশা উত্তর দিবে, তবে নির্ভয়ে সঠিক কথা খোঁচা মেরে উত্তর দিবে। হ্যাঁ। যে বিরক্তিকর অযাচিত সম্পর্কে বাধা পড়েছি তার সম্মান রক্ষার্থে আর নিজের বাবার করা কাজের প্রায়শ্চিত্তের জন্যই থাকা। দায়ান বলল, যেই সম্পর্ক তোমার কাছে বিরক্তিকর সেই সম্পর্কে থাকার কি প্রয়োজন? চিন্তা নেই, আমি যখন এসে পড়েছি তখন তুমি খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পেয়ে যাবে। তানিশার বুকটা হু হু করে উঠল। মানুষটা এতদিন নিখোঁজ ছিল। তার তো উচিত ছিল এসে তানিশা কেমন আছে জিজ্ঞাসা করা। সেটা না করে বলছে ডিভোর্সে এর কথা। তার মানে তানিশার এতদিনের অপেক্ষার কোনো মূল্য নেই দায়ানের কাছে। বেশ, দায়ান যখন বিচ্ছেদ চায় তখন সেটাই হোক। তানিশারও আর ভালো লাগছে এই জীবনে বাধা পড়ে থাকতে। সে না হয় হোস্টেলে গিয়ে থাকবে, টিউশনি করিয়ে নিজের খরচ ঠিক চালিয়ে নিতে পারবেও। বাবা মায়ের জন্য ও বোঝা হবে নাও, কোনোদিন না। সেটাই ভালো হবে। যত দ্রুত সম্ভব ডিভোর্সে লেটার রেডি করুন, আমি সাইন করে দিব। দায়ান উত্তর দিল না। তানিশা বেরিয়ে গেল ঘর থেকে। তারির ঘরে তারি মিশিকে কাপড় পাল্টে দিচ্ছিল। তানিশা ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। তারি জানত এইরকম কিছু হবে। এতটা চাপ এই অল্প বয়সে মেয়েটা নিতে পারে নাকি? তারি তানিশার মাথায় হাত বুলিয়ে দিল। মিশি তাকিয়ে দেখছে ওদের দুইজনের কাণ্ড।
তারি মিশিকে বাইরে ইহানের কাছে যেতে বললে মিশি দৌড়ে চলে যায়। তারি তানিশাকে নিয়ে বিছানায় বসে ওর চোখে মুখে চলে আসা চুলগুলো সরিয়ে দেয়। মেয়েটার মুখটা একদম লাল হয়ে আছে, চোখগুলো ফুলে আছে, বারবার হেঁচকি তুলছে। তারি পানির গ্লাসটা এগিয়ে দেয়। তানিশা পানি খায়। তারি বললে, কাঁদছিস কেন তুই? তোকে দায়ানের সাথে থাকতে হবে না। এই বাসায় তো অনেকগুলো ঘর আছে, ওইগুলোর মধ্যে একটাতে থাকবি, বুঝলি? তানিশা বলল, আমি কি শুধুই একটা গুটি ছিলাম আপু? এতদিন অপেক্ষার ফল হিসেবে উনি আমাকে ডিভোর্স দিতে চাইছেন। উনার কি একটুও মায়া হয় না আমার উপর? ভালোবাসা না থাকুক, অন্তত মায়া তো থাকবে। তারি তাচ্ছিল্য হেসে বলল, দায়ানের মতন ছেলের মধ্যে আর যাই হোক মায়া বলতে কিছু নেই। ও স্বার্থপর একটা। ও তোকে কোনোদিনও ভালোবাসেনি। মায়া কেবল ভালোবাসার জিনিসের উপরই হয় তানিশা। এইটা তুই যত তাড়াতাড়ি বুঝবি তত ভালো। আরাজ মিশিকে কোলে নিয়ে ঘরে ঢুকছিল। সেই সময় তারি আর তানিশার কথাটা শুনে ফেলে। ডিভোর্সে শব্দটা তার কানে যায়। আরাজ বলে, ডিভোর্স হোক আর যাই হোক, তানিশা এই বাড়ির মেয়ে। ও এই বাড়িতে থাকবে আমাদের সবার সাথে। আরাজের কথায় তারি আর তানিশা দাঁড়িয়ে গেল। আরাজ মুচকি হেসে বলল, দায়ানকে ওর মতন ছেড়ে দাও। আমি তোমার বড় ভাইয়ের জায়গা থেকে বলছি তানিশা, তুমি আমাদের সাথে থাকবে, কোনো চিন্তা নেই তোমার। তারি বলল, তাহলে তো হয়েই গেল। এইবার আমার বোনের মুখে হাসি চাই। মিশি বাবার কোলে থেকে নামল। তানিশার কাছে গিয়ে দুই হাত বাড়িয়ে ওর কোলে উঠতে চাইল। তানিশা মুচকি হেসে কোলে তুলে নিল মিশিকে। মিশি তানিশার চোখের পানি মুছে বলল, মামনি তুমি কেঁদো না, আমি তোমাকে ভালোবাসি। তানিশা হাসল। মিশির গালে আদর দিয়ে বলল, আমার মিশি থাকতে মামনির কোনো কষ্ট হতেই পারে না। বাইরে তীব্র বৃষ্টি। বেলকনিতে দাঁড়িয়ে হুট করে আসা এই বৃষ্টি উপভোগ করছে তারি। মিশি ঘুমিয়েছে। আরাজ এখনো আসেনি। সবাই ঘুমিয়ে গেছে। জুলাইয়ের আকাশটা আজকে এরকম বিষণ্ণ কেন সেটাই ভাবছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হুট করে তার চোখ পিছন থেকে কেউ একজন ধরল। তারি জানে এইটা আরাজ। মুচকি হেসে বলল, আমি কখনো ভাবতে পারিনি জানো আমার মতন এমন অসুন্দর কেউ এতটা ভালোবাসা পাবে। আরাজ হাত সরিয়ে তারিকে নিজের দিকে ফিরাল। ওর দুই গালে হাত রেখে বলল, এইরকম করে বলতে নিষেধ করেছি বহুবার। তুমি কেন আমার কথা শুনো না বলো তো? তারি মুচকি হেসে বলল, তোমাকে খোঁচাতে ভালো লাগে তাই। তোমার কি কখনো সুন্দর বউ পেতে ইচ্ছা করে না? দ্বিতীয় বউ? আরাজ বলল, সেই দ্বিতীয় বউ যদি তুমি হও তবে আমিও দ্বিতীয় বিয়ে করতে রাজি। দেরি হলো কেন তোমার? এত রাত তো হয় না। ফোন দিয়ে বললে তোমরা খেয়ে নাও। মেয়েটা অনেকক্ষণ খুঁজছিল তোমাকে। আরাজ দুষ্টু হেসে বলল, শুধু মেয়ে? মেয়ের মা বুঝি মিস করেনি? তারি আরাজের বুকে হালকা করে থাপ্পড় দিল। বলো না, কেন দেরি হলো এত? আরাজ ঘরে এসে কোট খুলতে খুলতে বলল, আর বলো না, স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে, নাম কোটা সংস্কার আন্দোলন। তোমাকে বললাম না ওই দিন যে ৫৫% কোটা দেওয়া হয়েছে সরকারি চাকরিতে, ওইটা কমানোর জন্য আর কি। এই জন্য রাস্তায় প্রচুর জ্যাম। এই জন্য মূলত আমার দেরি, বুঝলে? এইবার খেতে দাও বউ, ভীষণ খিদে পেয়েছে যে। তারি কোটটা ঠিক জায়গায় রেখে দিয়ে বলল, তুমি ফ্রেশ হও আমি দিচ্ছি। গ্রিলে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আহাদি।
আসার পর থেকেই মূলত মন মরা হয়ে আছে সে। ইহানকে ঘুম পাড়িয়ে বিছানায় শুইয়ে দিয়ে আহাদির পাশে এসে দাঁড়াল ইলা। ওর হাতে হাত রাখল। আহাদি ইলার দিকে হতাশার চোখে তাকাল। ইলা বলল, কি রে? আমি না তোর ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, হয়তো সংসার করি, বাচ্চা হয়েছে, এই কারণে সবাই বলেছে বলে তোকে তুমি বলি, কিন্তু সবার আগে তুই তো আমার ফ্রেন্ড। তাহলে আমার কাছে নিজের মনের কথা শেয়ার করছিস না কেন? আহাদি ইলাকে জড়িয়ে ধরে বলল। শেষ পর্যন্ত নিজের জেদকে বলি দিয়ে দিলাম আমি ইলা। চাকরিটা ছেড়ে আসলাম। ইলা মুচকি হাসল। আহাদিকে জড়িয়ে ধরে বলল, এইটা তো খুশির খবর। আমি অনেক খুশি হয়েছি। সেই কবে থেকে আমি বলছি তোমাকে চাকরিটা ছাড়তে। অবশেষে যে তোমার সুবুদ্ধি হয়েছে সেইটাই তো অনেক। আহাদি বলল, তোমার কি কখনো মনে হবে কোথাও গিয়ে যে আমার স্বামী তার বাবার ব্যবসা সামলায়? ইলা আহাদির মাথায় একটা টোকা দিয়ে বলল, এই জন্য তোকে বলদ বলি আমি, বুঝলি? আরে বোকা, কি এইসব কেন ভাবব? তোর বাবার তুই একমাত্র সন্তান। তাহলে বাবারা যা করে নিজের সন্তানের জন্যই তো করে। সেই ক্ষেত্রে কেন তোর এত আপত্তি? এত সহজ একটা ব্যাপার বুঝতে পারলি না তুই? বোকা। কিন্তু আমাকে একটা কথা বলতো, তোর মাথায় হুট করে এই সুবুদ্ধির কারণ কি? আহাদি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে, সেটা জানো? ইলা বলল, হ্যাঁ, খবরে দেখাচ্ছে টুকিটাকি। আহাদি তাচ্ছিল্য হাসল। বলল, টুকিটাকি না, ব্যাপারটা বিশাল বড়। যদি আগামী 2-3 দিনের মধ্যে ওরা বাড়ি ফিরে না যায় তবে ওদেরকে ফায়ার করতে বলা হয়েছে। পুরো পুলিশ ডিপার্টমেন্টকে জানানো হয়েছে যেন ওরা এই কাজটা করে। আমি মানতে পারিনি কথাটা। আমি সিআইডি ডিপার্টমেন্টে থাকলেও আমার গায়ে লেগেছে ব্যাপারটা। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, ওরা তো ন্যায্য দাবি করছে, তার জন্য ওদের কবরে পাঠিয়ে দেওয়ার বুদ্ধি করা হবে। এতটা জঘন্য মানুষ কি করে হতে পারে? ওরাও তো কারো বাবা, কারো সন্তান। তাহলে? ইলা আঁতকে উঠল সবটা শুনে। মেরে ফেলা হবে সবাইকে। সাংঘাতিক। হ্যাঁ, তুমি ভালো করেছ ঠিক আছে, কিন্তু ওই বাচ্চাগুলোর কি হবে আহাদি? ওরা কি সত্যি ওদেরকে মেরে ফেলবে? আহাদি বলল, জানি না। একটু আগে তো ভাষণ দিলেন মিসেস শেখ তনিমা। দেখলে তো কি বলল? মুক্তিযোদ্ধার নাতি নাতনির সুবিধা পাবে না তো রাজাকারের নাতি নাতনিরা পাবে। ভাষা দেখেছ? ছি। উনি নাকি একটা দেশের প্রধানমন্ত্রী। এই উনার ভাষা। আরাজ স্যার দেশ ছাড়ছে। আমার মনে হয় আমাদেরও তাই করতে হবে। ইলা বলল, এইভাবে বলো না। দেখি না আগে কি হয়। আমি তো দোয়া করব যেন বাচ্চারা সব ঠিক থাকে। শয়তানদের মাথায় যেন আল্লাহ সুবুদ্ধি প্রেরণ করে। আহাদি বলল, দেখা যাক কি হয়। বাবু ঘুমিয়েছে। ইলা বলল, হুম। এইবার চলো, তুমিও শুয়ে পড়ো। কালকে বাবার সাথে মিলে একসাথে 2 জন অফিস যাবে, বুঝলে? আহাদি হাসল। ছাদের এক কোণায় দাঁড়িয়ে একা একা বৃষ্টি বিলাস করছে তানিশা। দুঃখগুলো সব বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে যেন। হালকা লাগছে তার। কান্নাগুলো আড়াল হয়ে যাচ্ছে। বৃষ্টির পানি আর তার কান্না মিলে মিশে একাকার হয়ে গেছে। দায়ান সেই সময় ছাদে এসেছিল। সেও হয়তো বৃষ্টি দেখতে অথবা একা একা বৃষ্টিতে ভিজতে এসেছিল। ছাদের কোণায় থ্রিপিচ পরা এক নারীকে দেখে কেন যেন চোখগুলো আটকে গেল তার। এই নারীটি তার বড্ড চেনা। তার স্ত্রী। হ্যাঁ।
তার স্ত্রী তানিশা ছাদের এক কোণায় দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছে। দায়ান ভিজতে ভিজতে সেইখানে গেল। তানিশার পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ নীরব ভূমিকা পালন করল দুইজন। দুইজন একসাথে দাঁড়িয়েও যেন একা। বিশাল দূরত্ব তাদের মধ্যে। নীরবতা ভেঙে দায়ান জিজ্ঞাসা করল, আমি চলে যাওয়ার পর আমাকে ঘৃণা করার স্বার্থে তোমার তো এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত ছিল। গেলে না কেন? তানিশা হাসল। বলল, ঘৃণা? না, এই জন্মে আর সেইটা সম্ভব না। ঘৃণা যদি আসতো সত্যি আমি আপনার ঘরে এতগুলো বছর একা এক কাটাতে পারতাম না। তারপর দায়ানের দিকে ফিরে তাকাল। কাছে এসে বলল, আমার এতদিনের অপেক্ষার, এতদিনের জমানো ভালোবাসার এই প্রতিদান দিলেন আপনি। আমাকে কি ডিভোর্সে দিতে চাইছেন? দায়ান দূরে সরে গেল। রেলিংয়ে হাত রেখে বলল, আমি তো এইখানে ছিলাম না। আমার জন্য তোমার মনে ভালোবাসা জন্মালো কি করে? লজিক লেস কথা বলো না। বিরক্ত লাগে শুনতে। তানিশা চুপ থাকল। তারপর হঠাৎ জোরে জোরে হাসতে লাগল। দায়ান বুঝল না কারণটা। সে দাঁড়িয়ে রইল। তানিশা একটু পর এসে দায়ানের শার্টের কলার ধরে নিজের দিকে ওকে টেনে নিল। আমার ভালোবাসা আপনার কাছে লজিকলেস? অবশ্য হবেই তো। নিষ্ঠুর মানুষ আপনি। কাপুরুষ একটা। কাপুরুষ না হলে কি আর মাত্র 3 দিনের সংসার ফেলে পালিয়ে যেতে পারতেন? কেন করলেন আমার সাথে এমন? শুধু একটা গুটি হিসেবে কেন ব্যবহার করলেন আমাকে? আমি যে এখন আপনাকে ভালোবেসে ফেললাম তার দায় কে নেবে? বলুন আমাকে, বলুন। দায়ান কলার থেকে হাত সরিয়ে তানিশাকে ইগনোর করে নিচে যেতে দিবে তার আগে তানিশা ওর হাত টেনে ধরে। আবার ও একই প্রশ্ন করে। দায়ান বিরক্ত হয়ে কিছু বলবে তার আগেই তানিশা অজ্ঞান হয়ে দায়ানের কোলে ঢলে পড়ে। দায়ান থমকে যায়। কি হলো হুট করে মেয়েটার? গায়ে হাত দিয়ে দেখল জ্বর এসেছে তানিশার। দায়ান ওকে কোলে তুলে ঘরের দিকে নিয়ে যেতে লাগল। ঘরে এনে তানিশাকে শুইয়ে দিল। তারই সেই সময় তানিশার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। দায়ান ওকে দেখতে পেরে ডাক দেই আর তানিশা এতক্ষণ বৃষ্টিতে ভিজেছে জ্বর এসেছে সবটা বলে। তারই তড়িঘড়ি করে ঘরে ঢুকে তানিশার কাপড় বদলে দেই। ওর মাথায় জলপট্টি দিয়ে রাখে। সেই সময় তারই নিজের ঘর থেকে মিশির কান্নার গলা পায়। হয়তো জেগে গেছে মেয়েটা। তারই পড়ে যায় বিপাকে। একদিকে মেয়ে কাঁদছে আরেক দিকে ওর বোন অসুস্থ। দায়ান মিশির গলার আওয়াজ পেয়ে বেলকনির থেকে ঘরে আসে। তারিকে বলে, তুমি মিশরানের কাছে যাও, আমি ওকে দেখছি। তারই উত্তর দেয় না। বেরিয়ে যায় ঘর থেকে। দায়ান তানিশার কাছে বসে জলপট্টি দিয়ে দেই আর ভাবে, কাউকে না দেখে শুধুমাত্র একটা কবুল বলার মাধ্যমে কি তাকে আদৌ ভালোবাসা যায়? ভালোবাসা কি সত্যি এইরকম গায়েবী ভাবেও হয়? কিন্তু দায়ান তো দেশে এসেছে কেবল তানিশাকে ডিভোর্সে দেওয়ার জন্য। কোনো দিক দিয়ে বিদেশে গিয়ে ওর মনে হয়েছিল এইভাবে একটা মিথ্যা বন্ধন দেশে ফেলে আসা ঠিক হয়নি। ভেবেছিল তানিশা এমনিতেই ওকে ভুলে গেছে। কিন্তু এইখানে এসে তো সে দেখছে অন্য তানিশাকে। যে তানিশা ওর প্রেমে মগ্ন। নিজের ঘরে গিয়ে তারই দেখে মিশিকে আরাজ কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তারই আরাজের থেকে মিশিকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আরাজকে তানিশার জ্বরের কথাটা বলে, তুমি ওকে একা ছেড়ে আসলে কেন? তোমার কি মনে হয় দায়ান ওর সেবা করবে? তারই মিশিকে শুইয়ে দিয়ে বলে, করবে। দায়ান ফিরে আসার পর আমার ওকে অন্য একটা মানুষ মনে হয়েছে। যদি এই সব কিছুর মাঝে তানিশার সংসারটা গুছিয়ে যায়। আরাজ বলে, সেইটা সম্ভব না।
দায়ান হয়তো কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। তারি আরাজের কথার মানে বুঝতে না পেরে ওকে জিজ্ঞাসা করে। আরাজ বলে, অনেক আগে দায়ান একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু মেয়েটা করত না, কারণ সে দায়ানের সব খারাপ কাজের ব্যাপারে জানত। দায়ানকে আমরা বলেছিলাম ওকে ভুলে যেতে, কিন্তু ও শুনেনি। মেয়েটাকে বন্দি করে রেখে দেই। জোর করে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার আগেই মেয়েটা। তারি জিজ্ঞাসা করে, মেয়েটা? আরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আত্মহত্যা করে। দায়ান এই কারণেই মূলত তোমার আমার বিয়ের পর তোমাকে আর জোর করেনি। সে জানে তার ভালোবাসা কতটা ভয়ানক। হয়তো সেই কারণে তানিশা ও ওর ভালোবাসা পাবে না। তুমি এই সব বাদ দাও। তানিশার জন্য আমরা আছি। আমরা ওকে বুঝে নিব, বলে মিশির পাশে গিয়ে শুয়ে পড়ে আরাজ। তারি ওইখানে দাঁড়িয়ে মিন মিন করে বলে, আগেরবার ওদের বিয়ে হয়নি, এইবার বিয়ে হয়েছে। কবুল শব্দটার এক অদ্ভুত জোর আছে। অনেক শক্ত হৃদয় কেউ ভালোবাসায় পরিপূর্ণ করে দিবে। দায়ান সোফায় শুয়েছিল। তানিশার ধীরে ধীরে জ্ঞান ফিরতেই সে উঠে বসে পড়ে। সোফায় দায়ানকে শুয়ে থাকতে দেখে ধীরে ধীরে রাতের কাহিনী মনে করে। মাথায় একটু জোর দিতেই রাতে যে দায়ানকে কথা শুনিয়েছিল সেটা মনে পড়ে যায় ওর। নিজের ভুলের জন্য নিজের মাথায় বাড়ি দেই, কিন্তু হুট করে তার মনে হয় সে ভুল করেনি। এইগুলা কথা দায়ানের জানাটা জরুরি ছিল। সেন্সে থেকে যখন বলতে পারেনি তখন আবেগে পড়ে বলেই ভালো কাজ করেছে। ঘুমন্ত দায়ানকে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে যায় সে। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে গিয়ে দেখে মিশি বসে বসে একা একা খেলছে আর আরাজ সহ বাকিরা টিভির দিকে তাকিয়ে মন মরা হয়ে কিছু ভাবছে। তানিশা ব্যাপারটা বুঝতে না পেরে টিভির দিকে তাকায়। টিভিতে বলছে, গতকাল রাতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে মুখরিত হয় ঢাবি ক্যাম্পাস। জানা যায় গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যে ক্ষিপ্ত হয়ে রয়েছে তারা। তাদেরকে রাজাকার বলার কারণে মূলত তাদের এই পদক্ষেপ। তানিশা গিয়ে তারির পাশে বসে বলে, কি হলো হুট করে স্টুডেন্টদের? আর আরাজ ভাইয়া আর বাবা আজকে এখনো কাজে যায়নি। তারির শাশুড়ি বলল, দেশের যা অবস্থা, আজকে যাওয়ার দরকার নেই কোনো কাজে। আর তারি তুইও ভার্সিটির খোঁজ নিয়ে দেখ, চালু থাকলেও যেতে হবে না। তারি বলল, ওর ভার্সিটিও চালু থাকবে বলে মনে হয় না মা। তানিশা তুই খোঁজ নে, কি যে হবে দেশটা, কে জানে। ওদের কথা বলার মাঝে উপর থেকে তড়িঘড়ি করে নিচে নেমে আসলো দায়ান। তারির শাশুড়ি ওকে বের হতে দেখে জিজ্ঞাসা করল, খেয়ে যাবি না? দায়ান মাথা নাড়িয়ে না বলে দ্রুত বেরিয়ে যায়। দায়ানের বাবা উঠে দাঁড়িয়ে বলে, এইরকম একটা ছেলের প্রতি তোমার এত দরদ হয় কিভাবে আমি বুঝি না, বলে উনি উপরে চল যায়। দায়ানের মা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ছেলে হয়তো আমার, ফেলে দিতে পারি না। তারি গিয়ে ওর শাশুড়িকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করো না আর মা, বাবা এমনি বলেছে রাগের মাথায়। চলো রান্না ঘরে। তারি তার শাশুড়িকে নিয়ে রান্না ঘরে গেল। পিছন পিছন তানিশা গেল। আরাজ ও মিশিকে কোলে নিয়ে উপরে চলে গেল। এইসব কি বলছেন আপনি আপা? বাচ্চাদের গায়ে এইভাবে হাত তোলাটা একটু বেশি অমানবিক হয়ে যাবে না? শেখ তনিমা বললেন, তোমার কি হয়েছে দায়ান? মানবিকতার কথা তোমার মুখে অদ্ভুত লাগছে। আর তুমি হয়তো ভুলে গেছো রাজনীতিতে দয়া মায়া মানবিকতা এইসব কথা উঠে না। দেশটা আমার, আমি ঠিক করব কোনখানে কত পার্সেন্ট কি হবে। ওরা সেইখানে মাতব্বরি করার কে? সামান্য স্টুডেন্ট। দায়ান বলল, এই স্টুডেন্টই কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করেছিল আপা।
শেখ তনিমা রেগে তাকালেন দায়ানের দিকে। বললেন, তুমি এখনো নিরাপদ আছো আমার কারণে। এমন কোনো পদক্ষেপ নিও না যে কারণে তোমার হাত ছেড়ে দিতে হয় আমাকে। যাই হোক, তুমি কোনো কথা বলবে না কোনো ব্যাপারে। ওদেরকে থামানোর বুদ্ধি পেলে বলো, আর নইলে চুপ করে সব দেখো। এইটা বলার জন্যই তোমাকে ডাকা। তুমি এখন আসতে পারো। দায়ান তর্ক করল না, বেরিয়ে গেল। ইহান মিশিকে দেখেই দৌড়ে আসলো তার বুবুর কাছে। আহাদি আর ইলাকে দেখে তানিশা বলল, কেমন আছো আপু তোমরা? ইলা তড়িঘড়ি করে বলল, সেই সব বাদ দাও। তারি আর আরাজ স্যার কোথায়? ওদের ডাকো প্লিজ। তারি রান্না ঘরে ছিল আর আরাজ ও ওদের গলার আওয়াজ পেয়ে নিচে আসছিল। তারি হাত মুছতে মুছতে বলল, কি রে ইলা আহাদি, এত চিন্তিত লাগছে কেন তোদের? কি হয়েছে? আহাদি বলল, আরাজ স্যার আসুক বলতেছি। আরাজ এসে বলল, হ্যাঁ বলো। ইলা নিজের ফোনটা বের করল। একটা ভিডিও অন করে তারি আর আরাজের সামনে তুলে ধরল। ভিডিওটা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেল ওদের। ভিডিওতে শাহবাগে আন্দোলনরত স্টুডেন্টদের গায়ে হাত তুলছে অন্য পক্ষের স্টুডেন্ট। মূলত তারা বেধরম মারছে ওদের। মেরে ফেলতে ওদের হাত কাঁপছে না। তারি বলল, এইসব কি? টিভিতে তো কিছু দেখাচ্ছে না। হ্যাঁ দেখাচ্ছে যে কি জানি সংঘর্ষ হচ্ছে, কিন্তু এতটা ভয়ানক তো দেখাচ্ছে না। আরাজ হাত মুঠ করে রক্ত চক্ষু নিয়ে বলল, কি করে দেখাবে? দালাল তো ওইগুলা, জঘন্য স্বৈরাচারী শাসকের দালাল, ছাত্রলীগের ছেলে সব। সেই সময় দায়ান ও বাসায় ঢুকছিল। আরাজ ছুটে গিয়ে ওর কলার ধরে বলল, তুই সব জানিস না? তোর আপা, তুই যার দালাল সে এই নিরপরাধ বাচ্চাগুলোকে কেন মারছে? হাত কাঁপছে না ওদের? এতটা জঘন্য আর নৃশংস মানুষ কিভাবে হতে পারে একটু বলবি আমাকে? অন্য সময় হলে দায়ান রেগে গিয়ে উল্টো আঘাত করত আরাজকে, কিন্তু আজকে দায়ান শান্ত, কিছু বলছে না। শান্তভাবে নিজের কলার ছাড়িয়ে নিল আরাজের কাছে থেকে সে। বলল, আমি এইসব ব্যাপারে কিছু জানি না। আমাকে কিছু জিজ্ঞাসা করিস না। তারপর আর কারো কোনো প্রশ্নের উত্তর না দিয়ে গট গট করে হেঁটে চলে গেল। আরাজ সেই দিকে তাকিয়ে বলল, জানিস জানিস সব জানিস। তুইও তো ওই স্বৈরাচারী শাসকের দালাল। পা চাটা দল কোথাকার। তারি আরাজের কাছে গিয়ে ওকে শান্ত হতে বলল। আহাদি বলল, এখন আমরা কি করব? তারি বলল, আপাতত আমাদের কিছু করার নেই। আমাদের দেখতে হবে স্টুডেন্টদের পরের ধাপ কি হয়। যদি ওরা ভয় পেয়ে পিছিয়ে যায় তাহলে তো সব শেষ। আর যদি এগিয়ে যায় তবে? ইলা বলল, তবে? আরাজ তারির বাকি কথা সম্পূর্ণ করে বলল, তবে আমরা গিয়ে ওদের বাঁচাব। ওরা লড়াই করছে আমাদের ছোট বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য। আর আমরা লড়াই করব ওদেরকে বাঁচানোর জন্য। প্রয়োজন হলে মরব, তবুও ওদের হাত ছাড়ব না। আরাজ রেগে মেগে উপরে চলে গেল। তানিশা বলল, এখন কি হবে আপু? কি করব আমরা? আর কি বা হবে ওদের ভবিষ্যৎ? তারি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমাদের কিছু করার নেই। শুধু দেখতে হবে স্টুডেন্টরা কি সিদ্ধান্ত নেয়। তোরা চিন্তা করিস না। আমাদের পূর্বের স্বাধীনতার কথা ভুলে গেছিস? এরা সব তো ওদেরই উত্তরসূরি। রক্ত কথা বলে। আমার বিশ্বাস, ওরা হারবে না, কিছুতেই না। তানিশা অন্য ঘরে থাকে। সেই দিন জ্বর ছিল বলে দায়ান ওকে ওর ঘরে নিয়ে আসায় কিছু বলেতে পারেনি।
দায়ান ঘরে একা বসে সোফায় হেলান দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর মাথায় কারো একটা স্পর্শ পেল। দায়ান চোখ খুলে পাশে তাকাতেই নিজের মাকে দেখতে পেল। মা, তুমি এইখানে? কিছু হয়েছে? দায়ানের মা মুচকি হেসে বললেন। মাথা ধরেছে তোর? দায়ান সোজা হয়ে বসে বলল। তুমি এত রাতে আমার ঘরে এসেছো, বাবা দেখলে রাগ করবে। দায়ানের মা বললেন। তোর বাবা জানে আমি যে এইখানে এসেছি, উনি দেখেছেন। কিছু বলেননি? তুই তোর বাবা যে যতটা নিষ্ঠুর ভাবিস ততটা নিষ্ঠুর উনি নন। বাবারা নিজেদের নিষ্ঠুর দেখালেও আসল সত্যি হলো ওনারা ওনাদের ভালোবাসাটা প্রকাশ করতে পারেন না, তাই। দায়ান বলল। তুমি কি কিছু বলবে মা? দায়ানের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন। সবাই বলছে ছাত্রদের সাথে যা হচ্ছে তাতে তুইও জড়িত। কিন্তু আমার মনে হয় না। আমি তোকে বড় করেছি তো। আর এত কিছু জানার পরও তোর উপর রাগ আনতে পারিনি। সেই ভরসা আর বিশ্বাস থেকেই মনে হচ্ছে তুই এতটা খারাপ নোস। তুই অন্যায়ভাবে অবৈধ জিনিস ক্রয় বিক্রয় করতে পারিস। নিজের প্রতিশোধে অন্ধ হয়ে যে কারো জীবন শেষ করতে পারিস। কিন্তু মারতে, তাও আবার এই ইনোসেন্ট বাচ্চাগুলাকে, এইটা করতে পারিস না। আমি তারই মায়ের কাছে জেনেছি তোর কাছে অনেক মেয়ে বন্দি থাকলেও তুই ওদের ক্ষতি করিস না আর না মেরে ফেলেছিস আনানকে নাকি বলে। তুই আর যাই কর কাউকে খুন করতে পারিস না। আমি কি কিছু ভুল বলছি? দায়ান কিছু না বলে ওর মায়ের কোলে শুয়ে পড়ল। ওর মা মুচকি হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন। অনেক তো অন্যায় করলি বাবা। তোর অন্যায়কে মেনে নিয়ে তানিশা এখনো তোর সাথে সংসার করার অপেক্ষায় আছে। আমি এখনো আছি আমার দুই ছেলেকে একসাথে বুকে জড়িয়ে ধরার জন্য। এইসব কাজে কেন জোরালি বাবা? দায়ান বলল। আমি শুধু আরাজের থেকে বেস্ট হতে চেয়েছিলাম মা। আর তানিশাকে ডিভোর্স দেওয়ার জন্যই আমি দেশে ফিরে এসেছি। কাননের সাথে আমি যা করেছি সেটা আমি ভুলতে পারবো না। ও আমার জন্যই মৃত্যুকে বেছে নিয়েছে। আমি যে আর কাউকে এইরকম কিছুর জন্য ঠেলে দিতে পারবো না মা। দায়ানের মা বললেন। আনান তোর বড় ভাই। ভাইয়ের সাথে কিসের কম্পিটিশন বাবা? আর কাননের কথা? হ্যাঁ, ও তোর জন্য মরেছে ঠিক, কিন্তু ওর তো উচিত ছিল একবার হলেও লড়াইটা চালিয়ে যাওয়ার চেষ্টা করা। ও হেরে গিয়ে মৃত্যুকে বেছে নিয়েছে। ও চাইলেই পারত তোকে সঠিক পথে এনে তোকে শুধরে দিতে। কিন্তু ও তোকে এতটাই অপছন্দ করত যে। যাই হোক, তখন তো ওর অপছন্দের কারণটা আমরা জানতাম না। এখন জানি। তোকে কেউ কিছু করতে পারবে না বাবা। হায়েস্ট তোকে তোর সাজা পাইয়ে দিতে পারে। আর আমার মনে হয় এটা তোর পাওয়া উচিত। দায়ান অবাক হয়ে বলল। মা, তুমিও? দায়ানের মা ছেলের গালে হাত রেখে বললেন। আর অপরাধ বাড়াস না বাবা। অন্যায়কে সাপোর্ট করতে গিয়ে কোনো মৃত্যু খেলায় জড়িয়ে যাস না। অন্তত তানিশাকে আমি এইটুকু বলতে পারবো, ওর স্বামী শাস্তি পেলেও ফিরে আসবে। এমন কিছু করিস না যাতে ওই আশাটাও চলে যায়। দায়ান উত্তর দিল না। দায়ানের মা ছেলের মাথায় একবার হাত বুলিয়ে চলে গেলেন নিজের ঘরে। আমি বললাম আমাকেও নিয়ে যেতে। গেলে না। আমি কি আগে কখনো রিস্কের কাজ বা প্রাণ বাজি রেখে কোনো কাজ করিনি নাকি? আরাজ প্রিয়তমার অভিমান দেখে হাসল। বলল। তুমি চলে গেলে আমার মিশি মা যে কাঁদবে। আজকে তুমি থাকো। পরের বার যখন যাব তোমাকে নিয়ে যাব। প্রমিস। তারই আরাজের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল, যেইখানে অনেকগুলো বিরিয়ানির প্যাকেট আর পানির বোতল আছে। এই কয়টায় হবে তো? অনেকগুলো বাচ্চা যে। আরাজ বলল। সাহার ভাই, আহাদি, ওরাও তো আনছে।
শেষ হয়ে গেলে ওইখানে হোটেলগুলো থেকে কিনে নিব। চিন্তা করো না। এখন আসি। তারি মুচকি হেসে বলল, বাচ্চাগুলোর খেয়াল রেখো। তোমার সব সিদ্ধান্তে আমি তোমার পাশে আছি। আরাজ মুচকি হেসে তারির কপালে চুমু দিয়ে দিল। সাহার রিমির কপালে চুমু দিয়ে বের হতে নিবে সেই সময় কুহু এসে বলল, আমার ভীষণ ভয় লাগছে। তোমাকে কি যেতেই হবে? কুহুর কথায় সাহার হাসল। আমি তো কেবল খাবার দিতে যাচ্ছি। এতেই তোমার এত ভয়? তাহলে একবার ভাবো, যারা লড়াই করছে ওই মা বাবাদের কেমন ভয় হচ্ছে। সেই সময় দীপ আসলো ওর বাবার কাছে। বেশ ফিটফাট রেডি হয়ে বলল, বাবা আমি রেডি, চলো। সাহার জিজ্ঞাসা করল, তুই কোথায় যাবি? দীপ বেশ ভাব নিয়ে বলল, আমাকে কি তুমি মিশির মতন বোকা ভেবেছ? আমার অনেক সাহস। সেটাই দেখানোর জন্য তোমার সাথে যাব। কুহু দীপকে কোলে নিয়ে বলল, না, তোমাকে আর সাহস দেখাতে হবে না। তুমি যাও, গিয়ে বোনের সাথে খেলো। দীপ মুখ ঝুলিয়ে বলল, বোন তো হারিয়ে যাচ্ছে না। গেলে কি হয় বাবার সাথে? সাহার বলল, তোদের ভালো রাখার জন্য তোদের বড় ভাই বোনেরা লড়াই করছে। ওরা যখন পারবে না সামলাতে, তখন আমি নিজে তোকে নিয়ে যাব। বুঝলি? দীপ উত্তর দিল না। মুখ গোমরা করেই রাখল। সাহার বিদায় নিয়ে বেরিয়ে গেল। আজ কেন জানি আহাদিকে যেতে দিতে মন চাইছে নাইলার। বারবার মনে হচ্ছে আজকেই হয়তো আহাদির সাথে তার শেষ দেখা। কিন্তু সেটা কেন হবে? ও তো একা যাচ্ছে না। সাথে সাহার ভাই আর আরাজ স্যারও আছে। মনকে বারবার বুঝিয়েও পারছে না সে। আহাদির আব্বু এসে ইলাকে বলল, আহাদি রেডি হয়েছে রে মা। ইলা তড়িঘড়ি করে শাড়ি সামনের দিকে টেনে নিয়ে বলল, হ্যাঁ বাবা। ওয়াশরুমে গিয়েছে। এখনই আসবে। তুমি বসো না। আহাদিও বের হলো সেই সময়। ইলার শ্বশুর ছেলেকে বলল, শোন বাবা, আমাকে একটু ইলা মায়ের বাড়িতে নামিয়ে দিয়ে যাস তো। দেশের এই অবস্থা, বিয়াই বেয়ানের কি অবস্থা দেখতে হবে তো। চল একসাথে বের হয়। আহাদি মুচকি হেসে বলল, চলো বাবা। আহাদি বের হতে নিলে ইহান কান্না শুরু করে দেই বাবার কোলে আসার জন্য। আহাদি আটকে গিয়ে ইহানকে কোলে নেই। আদর করতে থাকে ওকে। ইহানও একটু শান্ত হয়। আহাদির বাবা বলেন, তুই ওকে সামলে আয়। আমি গাড়িতে বসছি। আহাদি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ইহান একটু থামলে ওকে ইলার কোলে দেই। ইলা মন মরা হয়ে আছে। আহাদির ব্যাপারটা চোখে পড়তেই বলে, কি হয়েছে আমার বাবুর আম্মুর? ইলা আহাদির হাত ধরে বলে, আজকে না গেলে হয় না। ভয় লাগছে আমার। আহাদি ইলার কপালে টোকা দিয়ে বলে, কিসের ভয়? আমার মরে যাওয়ার। ইলা ওর হাত ছাড়িয়ে অন্য দিকে মুখ করে। আহাদি ইলাকে জড়িয়ে ধরল পিছন থেকে। বলল, আরে পুটি মাছ, চিন্তা করছো কেন? আমরা খাবার আর পানি দিতে যাচ্ছি। আন্দোলন করতে নয়। আর আমি তো পুলিশের লোক। সবাই তো আমাকে চিনে। কেউ কিছু করবে না আমার। চিন্তা ফ্রি থাকো। আর রইল কথা তোমাকে ছেড়ে যাওয়ার। তারপর ইলাকে নিজের দিকে ফিরিয়ে বলল, আমি সব সময় যেইখানে থাকি না কেন আমার অনুপস্থিতি কখনো অনুভব করো না। আমি তোমাদের সাথেই থাকব সারাটা সময়। শুধু আমাকে একটু ফিল করতে হবে। ভয় পেও না। তোমার সাথে বুড়ো বয়সে কাটাবো কথা দিয়েছি। কথার বর খেলাপ আমি করি না। তুমি তো জানো। আসছি। মন খারাপ করো না। বিকালের দিকে চলে আসব। ইলা মুচকি হাসল।
কথা দিচ্ছ কিন্তু? বিকালের মধ্যে ফিরে আসবে। ঠিক আছে। আহাদি মাথা নাড়াল। ইলা আর ওর কোলে ঘুমন্ত ইহানের কপালে চুমু দিয়ে দিল। ঘর থেকে বের হওয়ার আগে একবার পিছু ফিরে ওদের দুইজনের দিকে তাকাল। এক অদ্ভুত রকমের প্রাণ খোলা আর প্রশান্তির হাসি মুখে ফুটিয়ে তুলল। বলল, তোকে আর আমাদের ইহান সোনাকে আমি খুব ভালোবাসি রে পুঁটি মাছ। সারা জীবন মনে রাখবি। আমার মতন ভালো তোদের আর কেউ বাসবে না। টাটা। ইলা হাসল, কিন্তু পরক্ষণে অনুভব করল ওর চোখ দিয়ে ওর অজান্তে পানি পড়ছে। হুট করে কেন এইভাবে পানি পড়ছে চোখ দিয়ে বুঝল না ইলা। ভাবল হয়তো ময়লা পড়েছে। আজকে কেন জানি ওর আহাদিকে বারবার দেখতে ইচ্ছা করছে। তাই ইহানকে বিছানায় শুইয়ে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। আরও একবার দেখল আহাদিকে, কিন্তু ও হয়তো খেয়াল করেনি। আহাদি গাড়ি নিয়ে রওয়ানা দিল। ইলা ওর গাড়ি যতদূর না পর্যন্ত চোখের আড়াল হয় ততদূর পর্যন্ত দেখল। গাড়ি চোখের আড়াল হতেই ও ঘরে চলে আসলো। একটা কাজ করি সাহার ভাই, আপনি আর আমি বিরিয়ানির প্যাকেটগুলো দেই। আর আহাদি তুমি পানি দিয়ে দাও সবাইকে। আহাদি বলল, আচ্ছা, কিন্তু আমরা একসাথে থাকব। আলাদা হওয়া যাবে না। পুলিশ মাঝে মাঝে টিয়ার শেল নিক্ষেপ করছে। চারদিকে ধোয়া হয়ে যাচ্ছে। সাহার বলল, হ্যাঁ, আমরা পাশাপাশি হাঁটব। কেউ কাউকে ছাড়ব না। এইগুলা দেওয়া শেষ হলে বিকালের মধ্যে রওয়ানা দিব। তিনজন একসাথে পাশাপাশি হাঁটতে থাকল। সাহার আর আরাজ বিরিয়ানি হাতে নিয়ে যেই নিতে চাইছে তাকে দিতে লাগল। মাঝে মাঝে ডাকছে ওরা নিজেরাই। আহাদি পানির বোতলে হাতে নিয়ে ডাকছে, এই পানি লাগবে কারো? পানি, পানি, পানি লাগবে কারো? পানি, পানি। অনেকক্ষণ ওদের পানি আর বিরিয়ানি দেওয়া শেষ হলে পাশেই একটা চায়ের দোকানে গিয়ে বসল। বাইরে বেঞ্চ রাখা আছে কিন্তু দোকান বন্ধ। আহাদি সাহার আর আরাজের মাঝে গিয়ে বসল। আরাজ বলল, পানি একটু আছে কিন্তু বিরিয়ানি তো আর নেই। কি করব এখন সাহার ভাই? সাহার বলল, আপাতত আমি বলি কি আর কিছু করার দরকার নেই। আবার কালকে আসব। যাওয়ার সময় এই পানির বোতল গুলা দিতে দিতে যাব। কি বলো আহাদি? আহাদি বলল, হ্যাঁ। বাসায় যাই। ইহান আসার সময় অনেক কাজ ছিল। কে জানে ইলা সামলাইতে পারছে কিনা। সেই সময় দূর থেকে কিছু কিছু স্টুডেন্ট দৌড়ে আসছিল। বলছিল পুলিশ গুলি করতে করতে এইদিকে আসছে। আরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, শুরু হইল শয়তানদের কারবার। আহাদি মুচকি হেসে বলল, তাহলে যাওয়া যাক। সাহার বলল, বেশ চলো। দৌড়ায়। তিনজন একসাথে দৌড় লাগাল। ওরা যে ভয়ে দৌড়াচ্ছে এমনটা না, খানিকটা এনজয়ও করছে এই মিশনটা। বাড়িতে সংসার না থাকলে হয়তো এইখানে দাঁড়িয়ে নাটকের বাকি কাহিনীটা দেখেই যেত। একবার হইলেও ওই শয়তানগুলোর মুখ দেখত। হুট করে সাহার দেখল পাশে আহাদি নেই। দাঁড়িয়ে গেল। ওকে দাঁড়াতে দেখে আরাজ বলল, দাঁড়ালেন কেন সাহার ভাই? সাহার পিছনে তাকাল। দেখল আহাদি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আরাজ আর সাহার বুঝতে পারছে না। হুট করে আহাদির হাতের পানির বোতলের ব্যাগটা পড়ে যেতে লাগল। আরাজের কিছু একটা আন্দাজ করে ছুটে গেল সেই দিকে। ওর পিছু পিছু সাহারও গেল। কিন্তু ওরা যেতে যেতেই আহাদি পড়ে গেল নিচে। আরাজ গিয়ে ওকে ধরল। আহাদির মাথার পিছন থেকে রক্ত বের হচ্ছে। গুলি লেগেছে আহাদির। সাংঘাতিক। সাহার বলল, গুলি লেগেছে?
তুমি দাঁড়াও, আমি একটা রিকশা নিয়ে আসি। দ্রুত ওকে কাছের হাসপাতাল ও নিয়ে যেতে হবে। আরাজ কি বলবে কি করবে নিজেও বুঝতে পারছে না। সাহারের কথায় মাথা দোলাল। সাহার তাড়াতাড়ি একটা রিকশা নিয়ে আসলো। আহাদিকে খুব দ্রুত পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডক্টর ওকে দেখেই বলল, গুলি লেগেছে। আরাজ মাথা নাড়াল। ডক্টর বলল, বাঁচবে বলে তো মনে হয় না। দেখি কি করা যায়। আপনারা তৈরি থাকুন, লাশ কিছুক্ষণের মাঝেই পাবেন। আরাজ রেগে গেল। ডক্টরের কলার ধরে বলল, আপনি কি ডাক্তার? এত লাইটলি কিভাবে বলেন একটা পেশেন্টের পরিবারকে যে সে মারা যাবে? সাহার আরাজকে ছাড়িয়ে নিল। ডাক্তার উত্তর দিলেন না। আহাদির রক্তাক্ত দেহটা অপারেশন থিয়েটারে নিয়ে গেলেন। আরাজ শুধু তাকিয়ে আছে ওটির দরজার দিকে। কখন বের করা হবে আহাদিকে? সাহার আরাজকে এসে বলল, কুহু ফোন দিচ্ছে বারবার। আমি ধরিনি। ইলা বা তারিকে? আরাজ সাথে সাথে না বলল, এখন না, আরেকটু দেখি। ওটি শেষে আহাদিকে বেডে দেওয়া হলে জানাব, নইলে ওরা চিন্তা করবে তো। সাহার উত্তর দিল না। সে কিছুটা হলেও খারাপটা আন্দাজ করতে পারছে। কারণ সে এইটুকু জানে মাথায় বুলেট লাগলো তার বাঁচার আশা করাটা কল্পনা মাত্র। ডাক্তার বের হল। আরাজ ছুটে গেল উনার কাছে। ডাক্তার মাথা নিচু করে বলল, সাহার যেইটা ভেবেছে সেটাই। ক্ষমা করবেন মিস্টার আরাজ, আমরা পারিনি। আগেই বলেছিলাম, মাথায় গুলি লাগলে বাঁচার চান্স কম থাকে। কিছুক্ষণের মধ্যে বডি দিয়ে দিব আমরা। অপেক্ষা করুন। অ্যাম্বুলেন্সে আহাদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সামনের সিটে বসে আছে সাহার। আরাজ আর তারি ওদের গাড়ি নিয়ে সামনে যাচ্ছে। হ্যাঁ, তারিকে জানানো হয়েছে। তারি আর কুহু সব জানে। কুহু সরাসরি ইলাদের বাসায় চলে যাবে। তবে ইলা বা ওর শ্বশুর ওরা কেউ এই ব্যাপারে কিছু জানে না। গিয়ে একবারে জানানো হবে বলে ভেবেছে আরাজ। কুহু সহ আরাজের মা বাবা তানিশা বাকিরা ওইখানে চলে যাবে। কিন্তু যতক্ষণ না আহাদির লাশ যাবে ততক্ষণ ইলাকে যেন কিছু না বলা হয় সেই ব্যাপারে কড়া নির্দেশ দিয়ে দিয়েছে আরাজ। তারই নিশ্চুপ। আরাজ আজকে সাদা শার্ট পরেছিল। শার্টটা ভিজে আছে রক্তের লাল রঙে। অথচ দুইজন একসাথে থাকলে কত কথা হয় তাদের। চলে আসছি স্যার। ড্রাইভারের ডাকে নড়াচড়া হলো আরাজের। তারিকে বলল, চলো তারি। তারি উত্তর দিল না। আরাজ ওর হাত ধরে ঝাঁকাল। তারি সাড়া দিল। আরাজ নামতে বললে তারি বলল, তোমরা যাও, আমি একটু পরে যাব। আরাজ বুঝল কারণটা, কিন্তু সে যে কিভাবে ভিতরে যাবে একা সেটাও তো বুঝতে পারছে না। ওইটুকু বাচ্চা বাবা হারা হল। 5 বছরের একটা সুন্দর সংসার ভেঙে গেল। বাবা হারালেন তার একমাত্র সন্তানকে। কিভাবে ফেস করবে সবাইকে? সাহার ওদের গাড়ির জানালায় টোকা দিল। আরাজ তারি নামতে চাইছে না কথাটা বলল। সাহার তারির পাশের দরজাটা খুলল। বলল, তারি আহাদির লাশ ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। চল। তারি চোখের পানি আটকাতে পারল না। ঝড়ো ঝড়ো করে কেঁদে দিল। মুখ ঢেকে বলল, আমি পারবো না ভাইয়া। পারবো না আমি। আরাজ আমাকে জোর করো না। আমি পারবো না ইলাকে ফেস করতে। আরাজ তারিকে জড়িয়ে ধরল। ওর হাত ধরে নামালো। নিজের সাথে জড়িয়ে এগিয়ে যেতে লাগলো আহাদির লাশের পিছন পিছন। বাড়ির কাছে যেতেই ভিতর থেকে ইহানের গলার আওয়াজ পেল।
বুকটা হু হু করে উঠল তারির। আহাদির লাশটা আগে ঢুকানো হলো। ইলা দরজা খোলার শব্দ সেই দিকে তাকাল। যেহেতু আহাদির লাশের মুখটা ঢাকা দিয়ে রাখা ছিল, ইলা ঘুরে তাকাল। লাশ দেখে চমকাল। সোফায় বসে থাকা আহাদির বাবা, তারির শ্বশুর শাশুড়ি, তানিশা সবাই দাঁড়িয়ে গেল। মুখ ঢেকে কাঁদতে লাগল। ইলা হুট করে সবার কান্না করার কারণ বুঝতে পারল না। পিছনে তারি আর আরাজকে আসতে দেখে ইলা ছুটে গেল সেই দিকে। তারিকে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করল, এইসব কি রে তারি? কার লাশ এনেছিস তুই এইখানে? কেন এনেছিস? আহাদি কই? অসুস্থ হয়েছে কোনোভাবে। আমি ঠিক বুঝেছিলাম যখন দেখলাম সবাই আসছে। কি হয়েছে বল আমাকে। আহাদির বাবা এগিয়ে আসলেন। শক্ত হয়ে কাপড়টা সরালেন লাশের। আর সাথে সাথে মাথায় ব্যান্ডেজ দেওয়া আহাদির নিস্তব্ধ লাশ দেখতে পেলেন। চিৎকার দিলেন একটা। তারির শ্বশুর গিয়ে ধরলেন উনাকে। ইলা পিছনে ঘুরে আহাদির এই অবস্থা দেখল। নিশ্চুপ হয়ে এগিয়ে গেল। আহাদির মুখে হাত দিয়ে বলল, কি রে, তুই এইরকম শুয়ে আছিস কেন? কি শুরু করলি বল তো তোরা তারি? এইরকম মজা করছিস কেন? কি রে, কিছু বল। বাবার চেহারা দেখতে পেয়ে সেই দিকে ছুটে যায় ইহান। তানিশা আটকে দিলে সে কাঁদতে থাকে। ছোটাছুটি করতে থাকে। আরাজের চোখে পানি। সাহার আর কুহু তো ওদের ভালো করে চিনেই না। তবুও ওরা কাঁদছে। ইলাকে গিয়ে ধরল তারি। ইলা খালি বলছে, কি রে, ওকে উঠতে বল। কিছু বলছিস না কেন? কি হয়েছে ওর? তারি কাঁদতে কাঁদতে বলল, আহাদি দেশের মানুষের সেবা করতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে ইলা। আর নেই আমাদের বেস্ট ফ্রেন্ড। নেই। ইলা তারিকে ছিটকে সরিয়ে দিল। তারি এক পাশে পড়ে গেল। আরাজ গিয়ে ধরল ওকে। বাচ্চাগুলো একপাশে দাঁড়িয়ে আছে। তানিশা সামলাচ্ছে ওদের। তারি উঠে দাঁড়াল। ইলা বলল, না, ওর কিছু হবে না। ওর কেন কিছু হবে? ও তো আন্দোলন করেনি। ও তো শুধু গিয়েছিল একটু পানি আর খাবার দিতে। এইটা তো দোষ না বল। তারপর ও তো যাওয়ার সময় বলল যে ও পুলিশ ডিপার্টমেন্টের চেনা। ওকে কেউ কিছু বলবে না। না, এইটা হতে পারে না। তারপর গিয়ে আবার আহাদির গালে হাত দিয়ে বলল, কি রে, উঠো। তোর পুঁটি মাছ ডাকছে তো তোকে। তোর ছেলে কাঁদছে। উঠবি না? তোর মুখ তো পুরো ঠান্ডা হয়ে গেছে। উঠো, তোকে গরম পানি করে দিব। ঠান্ডা লেগে যাবে তোর। কি হলো, উঠো। উঠছিস না কেন? কি রে, এই ছেলে, তুই আমার সাথে বুড়ো হবি না বললি? নিজের কথা রাখবি বলেছিস তুই। তাহলে এইরকম বিশ্বাসঘাতকতা করতে পারিস না তুই। উঠো বলছি। এই। কুহু এসে ইলাকে তুলে ধরল। ইলা নিজের মতন বকবক করে যাচ্ছে। সরছে না। ওইদিকে ইহানও কাঁদছে। বাচ্চার মন হয়তো বুঝতে পেরেছে তার বাবার আদর পাওয়া আর হবে না তার। সব শেষ। এইভাবে মুহূর্তের মধ্যে কিছুক্ষণ আগে বাড়ি থেকে হেসে বেরিয়ে যাওয়া ছেলেটা লাশ হয়ে ফিরে আসল। কেবল একটা গুলি। একটা গুলি এসে পুরো সংসারটা তছনছ করে দিল। কিন্তু যারা গুলি করেছে ওরা কি বুঝবে ওরা কিভাবে একটা সংসার ভাঙল? কখনো জানতে পারবে ওরা কাকে মারল? কখনো অনুভব করতে পারবে একটা জলজান্ত মানুষকে লাশ হিসেবে দেখার কষ্টটা? আচ্ছা, ওরাও তো মানুষ, তাই না? বুক কাঁপেনি ওদের? নাকি ওরা ভুলেই গেছে আমরা আল্লাহর সৃষ্টির সেরা জীব? শুধু তো আহাদি নয়, আর অনেককে এইভাবে মেরে ফেলা হয়েছে। না, তারা আন্দোলনে যায়নি। হয়তো বের হয়েছিল কাজের জন্য বা খাবার কেনার জন্য।
বা কারো মায়ের ওষুধ কিনার জন্য। শেষবার যখন পরিবারের লোকগুলোকে দেখল তখন কি ওরা জানত কিছুক্ষণ পর তাদের সন্তান, তাদের স্বামী, তাদের বাবা, তাদের ভাই লাশ হয়ে আসবে। আহাদিকে কবর দেওয়া হল। তারি আর আরাজ পাশাপাশি বসে আছে। ইলাকে কুহু নিয়ে বসে আছে। আরাজ তারিকে ইলার কাছে যেতে বলল। তারি গিয়ে ইলার এক পাশে বসল। চোখের পানি মুছে বলল, ইলা কাঁদছিস না কেন? ইলা চুপ। এই মেয়ে, তোর স্বামী, তোর এত বছরের ভালোবাসা আর নেই। কাঁদবি না। ইলা তারির দিকে তাকাল। ওর দোষ কি ছিল তারি? একটু বলবি? ও তো কোনো দাবি করেনি, কোনো আন্দোলন করেনি, কাউকে কিছু বলেনি। শুধু অন্যায়টা মানতে পারেনি বলে চাকরি ছেড়ে বাচ্চাগুলোকে পানি দিতে গিয়েছিল। এইটাই ওর ভুল। তারি ইলাকে জড়িয়ে ধরল। এই প্রশ্নের উত্তর যে তার কাছে নেই। তারি জড়িয়ে ধরতেই ইলা জোরে চিৎকার করে কাঁদতে লাগল। কুহু ও নিজেকে সামলাতে পারল না। সাহার আরাজের কাছে এসে বলল, আরাজ, ডেথ সার্টিফিকেট আহাদির। আরাজ চোখ মুছে সার্টিফিকেটটা নিয়ে তাচ্ছিল্য হাসল। ন্যাচারাল ডেথ। দেখছেন সাহার ভাই, জলজান্ত একটা মানুষকে মেরে দিয়ে ন্যাচারাল ডেথ বলে চালিয়ে দিচ্ছে। এরা কি মানুষ? সাহার আরাজের পাশে বসে ওর কাঁধে হাত রাখল। মনুষ্যত্ব যদি থাকত ওই বাচ্চাগুলোকে ওরা মারতে পারত না। তুমি এইসব কি বলছো হাসিব? তুমি আমার ভীষণ বিশ্বস্ত। রেজিগনেশন লেটারটা হাসিব দায়ানের টেবিলে রেখে বলল, দুঃখিত স্যার, জীবনে বহু পাপ করেছি, কিন্তু বাসায় তো আমার ও বউ, বাচ্চা আছে। যখন আমার ছেলেটা গিয়ে জিজ্ঞাসা করে বাবা ভাইয়াদের মেরে ফেলেছে, আমি কিছু বলতে পারি না। কারণ আমার বস মানে আপনি। প্রধানমন্ত্রীর ভয়ে চুপ করে আছেন আর আমাকেও থাকতে বলেছেন। আমি নিজেকে বিলিয়ে দিয়েছিলাম আপনার সব কাজে। বিশ্বস্ত হয়েছিলাম, আপনার ধোঁকা দেইনি আপনাকে। মুশতারি ফারহাত এর ব্যাপারে প্রথম রিপোর্টটা ভুল পেলেও পরে আমি সোর্স পাঠিয়ে আরও ডিটেইলস জানতে পারি। সাথে সাথে আপনাকে আমি জানিয়েছিলাম। তারপর আপনার নজরদারি বাড়ে। আপনি সফল হয়েছেন। এখনো বাইরে আছেন। কিন্তু আমি আর পারব না। দরকার পড়লে বুক পেতে দিব বন্দুকের গুলির সামনে। এতে যদি এতদিনের পাপগুলো আল্লাহ ক্ষমা করে। আসছি স্যার। দায়ান দুই হাত জড়ো করে বসে রইল সোফায়। হাসিব বেরিয়ে যাওয়ার আগে আরও একবার পিছনে তাকিয়ে বলল, আপনি হয়তো জানেন না মিসেস মুশতারি ম্যাডাম এর বন্ধু আহাদি। হয়তো নাম শুনবেন বা দেখবেনও। ছাত্রদের সামান্য পানি আর খাবার দিতে গিয়ে মারা গেছেন। এখনো সময় আছে স্যার। এগিয়ে যান। আল্লাহ কিন্তু সব দেখছে। ন্যায়ের লড়াইয়ে মৃত্যু হলে শহীদি মৃত্যুর সম্মান পাব। আল্লাহ আমাদের উপর দয়া করলেও করতে পারে। আসছি স্যার। দায়ান ভাবতে পারছে না হাসিব এইসব বলছে। এই হাসিব ওর কথায় নড়ত, চড়ত। সে আজ ওকে এত কথা বলে গেল। ন্যায় অন্যায় শিখাচ্ছে ওকে। আচ্ছা, এইবার কি একটু বেশি অন্যায়কে সাপোর্ট করা হয়ে যাচ্ছে? আহাদি চলে যাওয়ার 2 দিন হয়ে গেছে। নিশ্চুপ রয়েছে এখনো সবাই। কেউ যেন নিজের মাঝে নেই। ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ। তারির মুখে হাসি নেই। আরাজের ও কাজে মন নেই। সারাক্ষণ টিভির সামনে পড়ে থাকে। এখন তো আবার নেটও নেই। ইলাকে আরেকটা ফোন করো না। আসতে বলো ওকে। আরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি ফোন করিনি ভেবেছ? নেট নাই। চারদিকে কারফিউ জারি করা হয়েছে। কখন কি হবে কে জানে। ও যদি আমাদের সাথে থাকতো তাহলে ভালো হতো। আরাজ বলল, আমি এই একই কথাটা বলেছিলাম।
কিন্তু ও বলল যেইটা হারানোর হারিয়ে ফেলেছি, আর কিছু হারানোর নেই। এই বলে ফোন কেটে দিয়েছে। তারি গিয়ে আরাজের পাশে বসল। ওর কাঁধে নিজের মাথা রাখল। চোখটা বন্ধ করল। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল পানি। আরাজের পরনের শার্টে পড়ল খানিকটা। তারি মুছে নিল সাথে সাথে চোখের পানিটা। আরাজ বুঝতে পারল মেয়েটা কাঁদছে। আরাজ তারিকে নিজের দিকে ফিরাল। ইলার সামনে এইরকম কেঁদো না। দুর্বল হয়ে যাবে সেও। যেটুকু কাদার আমার সামনে কাঁদো। তারি জড়িয়ে ধরল আরাজকে। নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগল। আরাজ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার ও কি কম কষ্ট হচ্ছে? আমার সঙ্গে সঙ্গে থাকতো ছেলেটা। আমার বিশ্বস্ত হয়ে উঠেছিল কয়েকদিনেই। কি করে ভুলবো আমি সব? আমি ভুলতে চাই না। বিশ্বাস করো, আমি ভুলতে চাই না। যা হবে দেখা যাবে। কিন্তু ও আমার স্মৃতিতে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। সেই সময় বারান্দা থেকে দৌড়ে মিশি নিজের পুতুলটাকে নিয়ে আসলো। মা বাবার সামনে এসে হাততালি দিয়ে বলতে লাগল, লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। লেগেছে, লেগেছে, রক্তে আগুন লেগেছে। তারি চমকাল। আরাজের সাথে একবার চোখাচোখি করে মিশিকে কোলে বসিয়ে বলল, এইসব কি বলছিস তুই? কোথায় শুনেছিস? মিশি দুই ঝুঁটি নাড়াতে নাড়াতে বলল, নিচে সবাই বলছে তো। আমার ভীষণ ভালো লেগেছে। মা, আমিও ওদের মতন বলবো। তারি মিশিকে জড়িয়ে ধরল। চোখের পানি আরও একবার ছেড়ে বলল, বলিস না মা, বলিস না। ওরা কাউকে ছাড়বে না। কাউকে না। মুহূর্তের মধ্যেই গোলাগুলির শব্দ ভেসে আসল। মিশিমাকে জড়িয়ে ধরল। আরাজ দ্রুত গিয়ে সব জানালা দরজা লাগিয়ে দিল। তানিশা আর আরাজের মা বাবা ওদের ঘরে আসল। আরাজের বাবা বলল, নিচে কি হচ্ছে রে? আরাজ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আবার কোনো মা বাবার বুক খালি হচ্ছে। তানিশা মিশিকে কোলে তুলে নিল। বলল, চলো বাবু, আমরা নিচে গিয়ে খেলব। এইখানে থাকব না। ওকে। মিশি হাত পা ছুটিয়ে বলল, আমি যাব না। আমি মায়ের কাছে থাকব, আমার ভয় লাগছে। তারি বলল, এখন নিচে যাও মিশি। মা আসছে। মিশি চুপ হয়ে গেল। তানিশা ওকে নিয়ে নিচে চলে গেল। আরাজের মা বিছানায় বসে বললেন, এইভাবে আর কতদিন বাঁচতে হবে কে জানে। তারি বলল, যতদিন না ওদের রক্ত নিয়ে খেলা শেষ হয়। কিশোর মন বরাবরই কৌতূহলী। বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাপারটা আরও বেশি দেখা যায়। দীপ আমাদের বরাবরই ভীষণ চালু। গোলাগুলির শব্দ শুনতাই ভয় না পেয়ে জানালার কাছে গিয়ে বসে পড়ে। কুহু দ্রুত ওকে জোর করে ঘরে নিয়ে আসায় ও চিৎকার করা শুরু করে দেয়। সাহার ঘরে এসে বলে, ওকে ছেড়ে দাও না। ঘরেই তো, কি আর হবে? কুহু বলল, বোকার মতন কথা বলো না। যাত্রাবাড়ির ঘটনা শুনো নাই? একটা ছোট বাচ্চা জানালার ধারে বসেছিল এই গোলাগুলি দেখার জন্য, আর সেই সময় একটা গুলি এসে ওর মাথায় লাগে। বাচ্চাটা ওইখানে মারা যায়। সাহার বলল, বাচ্চাটার রিক শেষ। কি আর করবে বলো? কুহু বলল, কিছু করার নেই বলেই তো বাচ্চাদের সামলে রাখছি। ওরা যতই জেদ করুক, ওদের ভালো তো ওরা বুঝবে না। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে রিমি আসলো সেই সময় ঘরে নিজের দাদির কাছে থেকে। এসেই নিজের ভাইয়াকে কাঁদতে দেখে দেখা দেখি সেও কাঁদতে লাগল। সাহার ওকে কোলে তুলে নিল। কুহু বিরক্ত হয়ে বলল, এরা দুই ভাই বোন আমাকে জ্বালিয়ে মারবে। কি করব আমি বলো তো সাহার? সাহার মুচকি হেসে বলল, বাদ দাও।
বাচ্চা তো। আচ্ছা, বেলকনিতে না হয় কিছু হবে। ভয় থেকে যায়। একটা কাজ করি, ওকে ছাদে পাঠিয়ে দেই। দুইজনে খেলবে। সমস্যা হবে না। রেলিং আছে তো। আর দুইজন তো ছোট। যেতে দাও। কুহু বাচ্চা দুইটার দিকে একবার তাকালো। বাধ্য হয়ে বলল, আচ্ছা বেশ। নইলে এদের পেন থামবে না। যা, দুইজন মিলে ছাদে গিয়ে খেল। মারামারি করবি না একদম। দীপের কান্না থামল। দীপকে কান্না থামাতে দেখে রিমিও চুপ হয়ে গেল। দুই ভাই বোন মিলে একসাথে ছাদে গেল খেলতে। কুহু ঘর গুছাতে লাগল। আর সাহা টিভি দেখছিল। যমুনা টিভি। ওই চ্যানেল ছাড়া তো আর কোনো চ্যানেলে কিছু দেখায় না। তাই নেট যাওয়ার পর থেকে সারাক্ষণ এই একটা চ্যানেল খুলেই বসে থাকে সাহার। বেশ অনেকক্ষণ হলো বাচ্চারা উপরে খেলছে। হুট করেই হেলিকপ্টার এর শব্দ পেল কুহু। বুকটা কেমন যেন আঁতকে উঠল তার। সাহারকে বলল, হেলিকপ্টার যাচ্ছে। জানোই তো, হেলিকপ্টার থেকেও নাকি গুলি ছোড়া হয়। ওই দিন আরাজ বলছিল। তুমি একটু যাও না, বাচ্চাদের নিয়ে আসো। টিভি অফ করে সাহার কুহুকে আচ্ছা বলে বাচ্চাদের আনতে ছাদে উঠল। গিয়ে দেখল দীপ বল নিয়ে খেলছে আর রিমি হেলিকপ্টার দেখে হাত নাড়াচ্ছে। সাহার গিয়ে দীপের হাত ধরল। রিমিকে কোলে নিল। মুচকি হেসে বলল, তোদের দুইজনের মা তোদের জন্য অনেক চিন্তা করে। চল, তোদের নিয়ে যাই। রিমি কেবল উপরের দিকেই তাকিয়ে আছে। হুট করেই রিমির মাথাটা সাহারের কাঁধে হেলান দিল। সাহার ভাবল রিমি হয়তো মাথা ঠেকিয়ে দিয়েছে। ঘুমাচ্ছে। ক্লান্ত তো। যেহেতু খেলেছে, তাই দুইজনকে নিয়ে নিচে চলে আসলো। গোলাগুলির আওয়াজও বাড়ছে। নিচে আসার সময় মনে হচ্ছে তার ঘাড়ে তরল কিছু গড়িয়ে পড়ছে। সিঁড়ি দিয়ে নেমে দীপকে ঘরে যেতে বলে রিমিকে নিজের দিকে ঘুরিয়ে তাকাতেই দেখল রক্ত। একই রক্ত কোথা থেকে আসলো? রিমির চোখ বন্ধ কেন? রিমির মাথাটা উপরে তুলে দেখল ওর কপালে ঠিক মাঝ বরাবর একটা গুলি এফোর ওফোর হয়ে গিয়েছে। সাহার একটা চিৎকার দিয়ে বাড়ির সবাইকে ডাকল। কুহু দ্রুত বেরিয়ে আসলো। রিমির কপালে গুলি দেখে সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। সাহারের মা গিয়ে ধরল ওকে। তানিয়া এসে বলল, ভাইয়া চল, রিমিকে হাসপাতাল নিতে হবে। সাহার উত্তর দিল না। দ্রুত গাড়ি করে হাসপাতাল রওয়ানা দিল। দুর্ভাগ্যবশত হাসপাতালে ঢুকার আগেই ডক্টর রিমিকে দেখে মৃত ঘোষণা করে দিলেন। লাল টুকটুকে জামা পরে আছে রিমি। সেই লাল টুকটুকে জামা পরা দেহটাকে নিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল সাহার। তাকিয়ে রয়েছে তার 2 বছরের শিশু সন্তান রিমির দিকে। তানিয়া ও স্তব্ধ। নির্বাক হয়ে রয়েছে সে। কুহুর জ্ঞান ফিরতেই তার শাশুড়ির সাথে চলে আসে সে হাসপাতালে। এসেই দেখে সাহার হাঁটু মুড়ে বসে আছে আর কোলে তার রক্তাক্ত রিমি। কুহু এসে বলে, ওকে এইভাবে নিয়ে আছো কেন? ডাক্তারের কাছে নিয়ে চলো। নইলে তো ও ভালো হবে না। উঠো সাহার। ডাক্তার, ডাক্তার। সাহার ছল ছল চোখে তাকালো কুহুর দিকে। রিমি আর নেই কুহু। আর নেই। সাহারের মা ধপ করে বসে পড়ে তানিয়া গিয়ে উনাকে ধরে। কুহু চিৎকার দেই একটা। সাহারের থেকে রিমিকে কোলে নিয়ে বলে, অসম্ভব। এইটা হতে পারে না। আমার মেয়ের বয়স কেবল 2 বছর। এত তাড়াতাড়ি ও কি করে মরতে পারে? তুমি মজা করছো তাই না? বলো না। তানিশাকে খবর দিয়েছিল তানিয়া। তানিশা সাথে সাথে তারিকে জানায়। আরাজ বাসায় না থাকায় ওকে না নিয়েই চলে আসে ওরা।
রাস্তায় যেহেতু কারফিউ চলছে তাই আসতে কিছুটা সমস্যা হলেও আগে সিআইডি অফিসার ছিল সেই হিসেবে ওদেরকে ছেড়ে দিয়েছে। কিছু বলেনি। যদি রিমির কথা বলতো তাহলে যে ওই কুলাঙ্গার গুলা আসতে দিত না সেটা জানে তারি। তারি এসেই ওর বড় আম্মুকে বসে থাকতে দেখে আর কুহুর কোলে রিমিকে দেখে খানিকটা আন্দাজ করতে পারে। দ্রুত ওর বড় আম্মুর কাছে গিয়ে বলে, কি হয়েছে বড় আম্মু? রিমি। বড় আম্মু অশ্রু সিক্ত চোখে তাকায় তারির দিকে। তোকে আমরা যে কষ্ট দিয়েছি তার শাস্তি স্বরূপ হয়তো আমার নাতনিটাকে আল্লাহ আমাদের থেকে কেড়ে নিল তারি। আমাকে ক্ষমা করে দে আমারে। অবশ্য তোর কাছে ক্ষমা চাওয়ার মুখও যে আমার নেই। তানিশা সাথে সাথে কান্না শুরু করে। তারি ওর বড় আম্মুকে জড়িয়ে ধরে নিজেও কেঁদে দেয়। না বড় আম্মু, এমন কথা বলো না। প্লিজ চুপ করো। আরও একবার মৃত্যু পুরীতে পরিণত হল তারির জীবন। দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর পারবো না নিজেকে বাসায় বসিয়ে রাখতে। সময় এসেছে বেরিয়ে ওদের সাথে লড়াই করার। লড়াইটা আর স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ নেই। এইটা এখন সাধারণ জনগণের লড়াই হয়ে গিয়েছে। তুমি আমাকে আর আটকিও না তারি। আমি বের হচ্ছি। তারি আরাজের হাতটা ধরল। আরাজ ওর দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই তারি বলল, স্বার্থপর মনে হয় নাকি আমাকে? যারা হারিয়ে গেছে আমার পরিবারের লোকগুলোর কথা বাদ দিলাম। দেশের বাকি যারা মারা যাচ্ছে তারা আমার কেউ না। ওরা সবাই আমার দেশের মানুষ। আমার দেশের সন্তান। তুমি একা না। আমিও যাব। মিশিকে তানিশা আর বাকিরা ঠিক সামলে নিবে। মরতে হলে একসাথে মরব। বীরের মতন মরব। চলো। আরাজের আরও একবার গর্ব হল নিজের পছন্দের উপর। তার ভালোবাসা ভুল ছিল না। ভাগ্য করে বিয়েটা হয়েছে বলেই এতটা ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে তার। তারি আর আরাজ বাড়ির কাউকে কিছু বলল না। বেরিয়ে গেল ওরা। শাহবাগ এসেই দেখল অনেক মানুষ জড়ো-সড়ো হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশ চলে আসবে তাদের বর্বরতা চালানোর জন্য। আরাজ তারির হাত ধরল শক্ত করে। তারি ভরসা দিল তাকে। এগিয়ে গেল সামনে। স্টুডেন্টদের স্লোগান তাদের কণ্ঠেও ভেসে উঠল। আপোস না সংগ্রাম। সংগ্রাম, সংগ্রাম। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে। আমার খায়, আমার পরে, আমার বুকেই গুলি করে। একটা কথা বলতে চাইছি তোকে ইলামা। ইলা তো সেদিনের পর পাথর হয়ে থাকে। চুপচাপ সবার কথা শুনে। কারো কিছু প্রয়োজন হলে ওকে জিজ্ঞাসা করে, ও শুধু উত্তর দেয়। ইহান ও মাকে জ্বালায় না। দাদুর কাছে থাকে বেশি। কিন্তু মাকে তো তার লাগেই। ওর তো কোনো দোষ নেই। বাবার কথা জিজ্ঞাসা করে মাঝে মাঝে। কান্নাও করে খুব। কিন্তু কেউ কোনো উত্তর না দিলে আবার নিজের মতন খেলতে থাকে। মূলত দেশের এই অবস্থার জন্য ইহানকে নিয়ে তারির কাছে যেতে পারে না ইহানের দাদু বাইলা। ইলা মাথা নাড়াল। আমার ছেলেকে যারা মেরেছে তাদের কাছে থেকে প্রতিশোধ নিবি না? ইলা তাকালো তার শ্বশুরের দিকে। উনি বললেন, চল আন্দোলনে যাই। আমাদের ছেলে তো সেইখানে গিয়েই শহীদ হয়েছে। আমরাও না হয় সেইখানে গিয়ে লড়াই করি। কপালে যদি মৃত্যু থাকে তো হবে। ইলা তাচ্ছিল্য হেসে বলল, এই দেশে বিচার চাওয়া মানেই মৃত্যু। প্রমাণ তো দেখলে বাবা। আমার আর কিছু চাওয়ার নেই। আমি তোমাকে আর ইহানকে নিয়ে দেশ ছাড়ার ব্যবস্থা করছি। মা বাবা আর আমার বোন এইখানে থাকুক। বোনের পড়া শেষ হলে হায়ার স্টাডিজ এর জন্য ওদেরকে নিয়ে যাব।
যেই দেশে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছে সেই দেশে আমি আর থাকব না। তোমরা মেন্টালি প্রস্তুত থাকো বাবা। আমি যাই। ইলা উঠে যেতে নিলে ইলার শ্বশুর বলল, তুই যা। আমি এইখানে বেয়ানের সাথে থাকব। আর তুই যদি আন্দোলনে না যাস আমি যাব। আমার ছেলেকে আমি ভালোবাসি। আমার দেশকে আমি ভালোবাসি। আমার দেশের বাচ্চাদেরও আমি ভালোবাসি। আমি থামব না কিছুতেই। উনি উঠে দরজার কাছে যেতেই ইলা উনাকে আটকে দিয়ে বলল, তোমার ছেলে চলে গেল। এখন কি তুমিও চলে যেতে চাও? উনি বললেন, কপালে যদি মৃত্যু থাকে চার দেওয়ালের মধ্যে থাকলেও আমি মরব। মৃত্যু যখন আসার এমনি আসবে। উনি আরও একবার যাওয়ার জন্য রওনা দিতেই ইলা উনাকে আটকে বলল, দাঁড়াও। ইহানকে তারিদের বাসায় রেখে আসি। তারপর আমিও যাব। ইলা ঘরে গেল ইহানকে আনতে। ওর শ্বশুর ছলো ছলো চোখে উনার সামনে থাকা আহাদির ছবির দিকে তাকিয়ে নিজের চশমা খুলে চোখ মুছে বললেন, দেখ আহাদি, তোর বউ আর বোকা নেই। সে ভীষণ সাহসী হয়ে গেছে। দায়িত্ব নিতে শিখেছে এখন। তার বাবাকে আগলে রাখছে। একা ছাড়বে না সে তার বাবাকে। তুই চলে গিয়ে মেয়েটাকে অনেক পরিপক্ক বানিয়ে দিলি রে আহাদি। অনেক পরিপক্ক বানিয়ে দিলি। ইলা ইহানকে রেডি করিয়ে কোলে করে নিয়ে আসলো। ওরা রওয়ানা দিল তারির বাসার দিকে। পৌঁছেও গেল কিছুক্ষণের মাঝে। কারণ এই সময়টা কারফিউ শিথিলের সময়। গিয়েই জানতে পারল আরাজ আর তারিও নাকি আন্দোলনে গিয়েছে। মিশিমা বাবাকে না পেয়ে কাঁদছিল। কিন্তু ইহানকে দেখে কান্না থামিয়ে দুই ভাই বোন মিলে খেলতে লাগল। আরাজের বাবা ইলার শ্বশুরকে যেতে নিষেধ করলেও উনি শুনলেন না। বললেন মরতে হলে বীরের মতন মরব, কাপুরুষের মতন নয়। দায়ান উপর থেকে দাঁড়িয়ে সব শুনছিল। হাসিব ইদানিং আন্দোলনে যাচ্ছে। তারি আর আরাজ ও আজকে গেল। আর এখন নাকি ছেলেকে ন্যায় পাইয়ে দিতে তার বয়স্ক বাবা আর সদ্য স্বামী হারানো শোকে কাতর স্ত্রীও যাচ্ছে। সত্যি ব্যাপারটা অবাক করছে বারবার দায়ানকে। যেন কেউ ইয়ার নিজ ঘরে নেই। সবার রক্তের আগুন ধীরে ধীরে দাউ দাউ করে জ্বলছে। দায়ানের কাছে ওই সময় মিশি আর ইহান আসল। ওর পরনের শার্ট ধরে টানল। দায়ান মুচকি হেসে হাঁটু মুড়ে বসল। মিশিকে তার ভালোই লাগে। যাকে ভালোবাসত তার মেয়ে সেই হিসেবে ভালো লাগে নাকি নিজের ভাইয়ের মেয়ে হিসেবে ভালো লাগে সেটা তার জানা নেই। কিন্তু নিজের আম্মুর বাধা সত্ত্বেও যখন মিশি ওর কাছে এসে এইটা সেইটা আবদার করে তখন তার ভালোই লাগে। কি হয়েছে মিশি? ইহান ও তো আছে দেখছি। মিশি আশেপাশে তাকাল। আস্তে করে বলল, আমাকে মা বাবা যেইখানে গেছে সেইখানে নিয়ে যাবে আঙ্কেল। আমিও ওদের সাথে লড়াই করতে যাব। দায়ান অবাক হল। এইটুকু বাচ্চা গোলাগুলিকে ভয় না পেয়ে উল্টো সেইখানে যেতে চাইছে। ইহান ও বুবুর সাথে তাল মিলিয়ে বলল, তাবো তাবো তোলো তোলো। দায়ান ইহানকে নিজের কাছে এনে বলল, কেন যাবে ওই আন্দোলনে? দেখো না ওইখানে কত রক্ত। ওইখানে ভালো মানুষ নেই কোনো। ওইখানে যেও না। মিশি বলল, মা বাবা তো গিয়েছে। আহাদি আঙ্কেল আর রিমিকে যারা মেরেছে ওদের শাস্তি দিতে গিয়েছে। মামনি বলেছে আমাকে। আমিও যাব ওইখানে। আমিও ওদের শাস্তি দিব। দায়ান সত্যি ভীষণ অবাক হল। কোথাও না কোথাও গিয়ে নিজের জন্য লজ্জা হচ্ছে তার। কেবল শাস্তি থেকে বাঁচিয়েছে বলে এতগুলা মানুষের মৃত্যুতে সে চুপ করে থাকবে। হ্যাঁ সে অন্যায় করেছে। কিন্তু তাই বলে কাউকে খুন করেনি এখন পর্যন্ত। আর এই বাচ্চাদের মারার কথা তো ও ভাবতেও পারে না।
মিশি আরও একবার দায়ানকে ঝাঁকালে দায়ান বলল, তোমার মা বাবা ফিরে আসুক। ওরা কোথায় গিয়েছে আমি তো জানি না। তাই কালকে যেও তুমি ওদের সাথে। ঠিক আছে। এখন খেলো দুইজনে। মিশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ইহানকে নিয়ে খেলতে চলে গেল। ইলা আর ওর শ্বশুর এসে তারি আর আরাজকে খুঁজতে লাগল। খুঁজে পেল না দেখে ওইখানে দাঁড়িয়ে ছাত্রদের সঙ্গ দিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় মিস্টার হকের যে কষ্ট হচ্ছে সেটা ইলা বুঝতে পারছে। শ্বশুর মশাই এর জন্য পাশে একটা জায়গা খালি দেখে সেইখানে উনাকে বসতে বলল ইলা। অতিরিক্ত গরমে ঘামছে সে। তার শ্বশুর ও জোরে জোরে শ্বাস নিচ্ছে। হয়তো কষ্ট হচ্ছে। হুট করেই একটা ছেলে ইলার সামনে একটা পানির বোতল বাড়িয়ে দিল। ইলা ছেলেটার দিকে তাকাতেই ছেলেটা মুচকি হেসে বলল, আপু আঙ্কেল বোধহয় এটাই খুঁজছেন। আপনাদের পানি লাগবে তো? নিন পানি। ইলা বুঝতে পারছে না কাকে বিশ্বাস করাটা ঠিক হবে। আসলে সে শুনেছে অনেকেই নাকি আন্দোলনে আসা মানুষদের খাবারে পানিতে বিষ দিয়ে মারছে। ছেলেটা হয়তো ইলার ভয় বুঝতে পারছে। আপু ভয় পাবেন না। ছোট ভাই হিসেবে দিলাম। আঙ্কেল এই বয়সেও এসে নিজের মেয়েকে নিয়ে ঘরে বসে না থেকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তাই দিলাম। আচ্ছা আপনার ভরসা হচ্ছে না তো? ছেলেটা বোতল থেকে এক ঢোক পানি নিজে নিয়ে খেল। তারপর ইলাকে দিয়ে বলল, আশা করি এইবার আর ভয় নেই আপু। ইলা বলল, তুমি হয়তো আমাকে ভুল বুঝছো আসলে আমি। ছেলেটা মুচকি হেসে বলল, কি বলছেন আপু? আপনি একদম ঠিক করেছেন। অনেক ভাই বোনকে চোখের সামনে মরতে দেখলাম তো। তাই চাই না আর কেউ ওই অপরাধীদের চক্রান্তের শিকার হয়ে মারা যাক। আপনি প্লিজ এইরকম সতর্ক থাকবেন। কোনো প্রয়োজন হলে এইখানে আপনার অনেক ভাই আছে। ওদের ডাকবেন। আসছি আপু। ছেলেটা ছুটে চলে গেল ভিড়ের মাঝে। ইলা পানির বোতলটা মিস্টার হককে দিলেন। ছেলেটার যাওয়ার পথে আরও একবার তাকাল। হুট করে দেশের মানুষগুলা কেমন বদলে যাচ্ছে। যেইখানে ফ্রিতে কিছুই পাওয়া যায় না সেইখানে ফ্রিতে পানি খাবার সব পাওয়া যাচ্ছে। যেইখানে কেউ মরে পড়ে থাকলেও কেউ ঘুরেও তাকাত না, সেইখানে সবাই যেন কেউ একটু কাহিল হলেও তাকে এসে তার ভর নিজের কাঁধে নিয়ে তাকে দাঁড় করিয়ে দিচ্ছে। সময় আমাদের শিক্ষা দেয়। প্রতি মুহূর্তে বদলে দেয়। নতুন কিছু শিখায়। এখন ইলার মনে হচ্ছে এসে ভুল করেনি সে। শেষ পর্যন্ত সে থাকবে। এত সুন্দর মুহূর্ত আর সংগ্রামী মানুষদের সাক্ষী হয়ে থাকতে চায় সে। তারই আরাজ বাড়ি ফিরার কিছুক্ষণ পরই ইলা আর মিস্টার হক ফিরলেন। সবটা শুনল তারি আর আরাজ। ওরা অনেক খুঁজেছিল ওদের কিন্তু পায়নি। টুকিটাকি কথাবার্তা শেষে উনারা চলে যেতে নিলে তারি বলে, তোরা কালকে আন্দোলনে যাবি তো? ইলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারি বলল, তাহলে আর বাড়ি গিয়ে কাজ নেই। থেকে যা এইখানে আমাদের সাথে। কালকে সবাই একসাথে আন্দোলনে যাব। ইলার শ্বশুর বললেন, কথাটা কিন্তু ভুল না রে ইলামা। বাসায় আমার ও ভালো লাগে না। বিশেষ করে আহাদি যাওয়ার পর। মুহূর্তেই পরিবেশটা থমথমে হয়ে গেল। আহাদি চেনা অচেনার সবার কাছে এখন একটা ইমোশনের নাম হয়ে গেছে। বিশেষ করে পানি খেতে গেলেই আরাজ আর সাহারের সামনে ভাসে সেই দিনের সেই আহাদির পানি দেওয়ার দৃশ্য। সত্যি কিছু কিছু বিষয় কোনোদিন না ভোলার মতন হয়। সারাজীবন স্মৃতির পাতায় থেকে যায় একটা গল্প হয়ে। মিশি ইহানকে নিয়ে নিচে আসলো। ইহান মাকে দেখেই চলে আসলো মায়ের কাছে। মিশিও ছুটে ওর মায়ের কোলে উঠে গেল। ইলা ইহানকে কোলে নিয়ে বলল, জানিস, আহাদি প্রায় বলতো রিমি আর মিসির মতন তারও নাকি একটা মেয়ে চাই।
আমি বলেছিলাম আগে চাকরিটা ছাড়ো তারপর দেখে ভাগ্য কত নিষ্ঠুর। ও চাকরিটা ছাড়ল আর উপরওয়ালা ওকে নিজের কাছে নিয়ে নিল। যার কথা বলতো অর্থাৎ রিমি, সেই দুধের শিশুটাও ছাড়া পেল না ওদের হাত থেকে। আরাজ বলল, এইসব ভেবে মন খারাপ করার এখন সময় নাইলা। আমাদের লড়াই করতে হবে, প্রতিশোধ নিতে হবে। আমাদের আপন জন যে মরেছে শুধু তাই নয়, অনেকের অনেক প্রিয় মানুষ মারা গিয়েছে ওই কুলাঙ্গারদের হাতে। আমরা এত কিছুর পর কিভাবে চুপ থাকব বলতো? সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার। ইলাইহানকে নামিয়ে দিয়ে বলল, আমি আজকে সকাল পর্যন্ত বাবাকে বলছিলাম যে আমরা এই দেশ ছাড়ব, কিন্তু আজকে আন্দোলনে গিয়ে জানি সেই স্বার্থপর মানুষগুলোকে এক অন্য রূপে দেখলাম। যেইখানে লড়াই হচ্ছে কে কাকে কত সাহায্য করতে পারে সেই জন্য। আমি এই লড়াইয়ে থাকব, শেষ পর্যন্ত থাকব। ভাগ্যিস আজকে বাবা জোর করে আমাকে নিয়ে গেল, নইলে কিভাবে দেখতাম মানুষগুলোর পরিবর্তন। মিস্টার হক বললেন, দেখলি তো, বলেছিলাম। কাপুরুষের মতন পালিয়ে যাওয়ার থেকে লড়াই করে মৃত্যু ভয় নিয়ে বেঁচে থাকার আনন্দ শতাধিক। তারি বলল, সে ঠিক আছে আঙ্কেল, কিন্তু কালকে আপনি যাবেন না। মিস্টার হক নাকচ করতেই আরাজ বলল, আঙ্কেল আপনি অসুস্থ, ওইখানে অনেক গরম। হুট করে যদি আপনি অসুস্থ হয়ে যান কি করব আমরা তখন বলুন? হাসপাতালগুলায় এখন সেবাও পাবেন না। গুলি খাওয়া লোকদের সংখ্যা বেশি হওয়ায় ওদের সেবা দিতে দিতেই ওদের সময় শেষ। আবার শুনলাম কিছু ডাক্তার দালালি করে কাউকেই ট্রিটমেন্ট দিচ্ছে না। একটু বুঝুন আঙ্কেল, ইলা বলল। আমি বললে তো শুনবে না। তোমরাই বলো এখন। মিস্টার হক একটু চুপ থাকলেন, বললেন, আচ্ছা বেশ, আমি না হয় তোমাদের সব খবরগুলো সোশ্যাল মিডিয়া দিব, আর ঘরে বসে দোয়া করব। এইগুলো তো কম কাজের না তাই না বলো? তারি মুচকি হেসে বললেন, আপনি এই ছাত্রদের ভালো চেয়ে এত কিছু ভাবছেন এইটাই তো অনেক। আর কি লাগে বলুন তো? উনি হাসলেন। সবার পরিকল্পনা হলো কালকে সকাল সকাল ওরা তিনজন আরও একবার শাহবাগে গিয়ে অবস্থান নিবে ছাত্রদের সাথে। তারি, আরাজ আর ইলা বেরিয়ে পড়েছে সকাল সকাল। তানিশার এই জন্য রাগের শেষ নাই। সে ভেবেছিল সকাল বেলা সেও বাহানা করবে যাওয়ার জন্য, কিন্তু ওকে তো কেউ নিল না। এই জন্য রাগ করে সে একাই বেরিয়ে পড়েছে। বাসা শাহবাগের কাছে হওয়ায় সমস্যা হয়নি ওর বের হবার। হেঁটে হেঁটে চলে আসা যায়। কিন্তু সমস্যা হলো এইখানে এসে। বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপ, কিন্তু কোনটা কিসের গ্রুপ আর কোন গ্রুপে যাওয়াটা ঠিক হবে সেটাই তো ও বুঝতে পারছে না। আবার আছে একা। আপনি একা আপু? একটা ছেলে এসে তানিশাকে জিজ্ঞাসা করলে তানিশা ঘাবড়ে যায়। পাত্তা না দিয়ে হাঁটতে থাকলে ছেলেটা ওর সাথে সাথে হাঁটতে হাঁটতে বলে, আপু ভয় পাবেন না, কিন্তু এইভাবে একা যাওয়া ঠিক হবে না। আপনি কোথায় যাবেন বলুন, আমি নিয়ে যাচ্ছি। তানিশার কেন যেন ইচ্ছা হলো ছেলেটার কথা শোনার। ছেলেটার ক্লান্ত মুখ বলে দিচ্ছে অনেক রাত সে ঘুমায় না। হয়তো রাস্তায়ই পড়েছিল। আমি বুঝতে পারছি না সবাই ঠিক কোন জায়গায় জড়ো হয়েছে। আমার ভাই আর বোনকে খুঁজছি আমি, কিন্তু পাচ্ছি না। ছেলেটা বলল, একটু সামনে পেয়ে যাবেন ভিড়ের মাঝে সবাইকে। চলুন আমি পৌঁছে দিচ্ছি। আমিও ওইখানেই যাব। তানিশা মাথা নাড়াল। ছেলেটা আগে আগে যাচ্ছিল আর তানিশা পিছন পিছন। তানিশা বলল,
তুমি কিসে পড়ো? দেখে তো ভার্সিটি স্টুডেন্ট মনে হচ্ছে না। ছেলেটা মুচকি হেসে বলল, আমি কলেজের স্টুডেন্ট আপু। ভার্সিটিতে পড়ি না। তানিশা বলল, বড় ভাইয়া আপুদের সাথে লড়াই করতে এসেছো একা? ভয় করে না? ছেলেটা বলল, ভয় পাবো কেন আপু? আমার বড় ভাইয়াও এসেছে তো। ওইখানে আছে। আমি আজকে দেরিতে বের হলাম বাসা থেকে। আসলে ভাইয়াকে বাসা থেকে আসার অনুমতি দিলেও আমাকে দেয়নি। ভাইয়া ইউনিভার্সিটিতে পড়ে আর আমি কলেজ। ওদের কাছে আমি ছোট। আপনি বলুন আপু, যেইখানে প্রসঙ্গ দেশ স্বাধীনের সেইখানে বয়সের কি কাজ? লুকিয়ে আসলাম এই জন্য। ভাইয়া অবশ্য জানে। ওই বলেছে আমাকে ও কোথায় থাকবে। আমিও যেন লুকিয়ে ওই জায়গায় যাই। তানিশা অবাক হল। ছেলেটা লুকিয়ে এসেছে। এত সুন্দর একটা কথা বলল। এইটুকু ছেলে। সত্যি যখন প্রশ্ন হয় দেশ স্বাধীনের সেইখানে সব ছোটরা যেন বড় হয়ে যায় হুট করে। তানিশা দূরে আরাজদের দেখতে পেয়ে ছেলেটাকে বলল, তুমি যাও ছোট ভাই। আমার ভাইয়াকে পেয়ে গেছি। ছেলেটা মুচকি হেসে বলল, সাবধানে যাবেন আপু। একা থাকবেন না। ওরা আমাদের বোনেদের কষ্ট দিয়ে ভাইদের দুর্বল করে দিতে চাইবে। আমিও আসছি। ছেলেটা বিদায় দেওয়ার সুযোগ দিল না। দৌড়ে চলে গেল ভিড়ের মধ্যে। তানিশাও গিয়ে তারির পাশে দাঁড়াল। তারি তো অবাক। তুই এইখানে? তানিশা বলল, আমাকে নিয়ে এলে না কেন? ইলা বলল, তুমি এখনো ছোট তানিশা। তানিশা মুচকি হেসে বলল, আমাকে একজন শিখিয়েছে যেইখানে প্রশ্ন দেশ স্বাধীনের সেইখানে বয়স কোনো ব্যাপার না। আমিও থাকব তোমাদের সাথে। তারি মুচকি হাসল। তারপর ওইখানে গোল করে থাকা সকল সমস্বরে গেয়ে উঠল, কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান। ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান। ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে। হা 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 পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি। সর্বনাশী শিখায় এহীন তথ্য কেড়ে। কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, দে রে দে প্রলয় দোলা। গার্দগুলা জোরসে ধরে হেঁচকা টানে। গার্দগুলা জোরসে ধরে হেঁচকা টানে। মার হাক হায়দারি হাক কাঁধে নে দুন্দুভি ঢাক। ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। নাচে ওই কালবশেখী, কাটাবি কাল বসে কি। নাচে ওই কালবশেখী, কাটাবি কাল বসে কি। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। দেরে দেখি ভীম কারার ওই ভিত্তি নারী। লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা। ফেল উপারি, লাথি মার ভাঙরে তালা, যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা। ফেল উপারি, কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারার ওই লৌহকপাট ভেঙে ফেল কর রে লোপাট। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান। ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরু নিশান,
বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গান গাওয়া শেষে আবার শুরু হলো হত্যা খেলা। গুলির আওয়াজ ভেসে আসছিল। সবাই একসাথে দৌড় দিচ্ছিল, এক এক জন এক এক জায়গায়। আরাজ তারির হাত ধরল। ইলা ধরল তানিশার হাত। আরাজ বলল, আমরা আশেপাশে লুকিয়ে থাকব। গুলি করা কমলেই আবার সবাই একসাথে জড়ো হব। আপাতত আশ্রয় নেয় কোথাও একটা। সামনে একটা বাড়ি দেখতে পেল ওরা। সেই বাড়ির ভিতরে ঢুকে আড়ালে লুকিয়ে গেল। আশেপাশে যাদের দেখল দৌড়াতে তাদেরই ইশারায় আরাজ এইখানে চলে আসতে বলল। প্রায় অনেক মানুষ আশ্রয় নিল বাড়ির ভিতর। দারোয়ানের চোখে ব্যাপারটা পড়তে উনি কেচি গেটে তালা দিয়ে বললেন, চিন্তা করবেন না, আপনারা শব্দ না করে লুকিয়ে থাকুন, আমি ওদের দেখব। সবাই চুপ করে রইল। বাইরে থেকে কেউ একজন বলল যে একটা লোক পুলিশের গুলির সামনে বুক পেতেছে, ওর পায়ে নাকি গুলি লেগেছে। পুলিশ উনাকে নিয়ে নেড়ে ফেলার আগেই যেন ওকে কেউ উদ্ধার করে। আরাজ দারোয়ানকে বলল দরজা খুলে দিতে। তারি বুঝল আরাজ কি চায়। হাত একবার আটকে ধরতে চাইলে নিজের হাতকে সরিয়ে নিল তারি। ভাগ্যে যদি থাকে আরাজ ঠিক বেঁচে ফিরবে ওর কাছে। দরজা খুলতেই আরাজ বেরিয়ে গেল। সামনে তাকাতেই দেখল একটা লোক দুই হাত মেলে দাঁড়িয়ে আছে পুলিশের সামনে। ওর এক পা দিয়ে রক্ত পড়ছে। পুলিশ আরও একটা বুলেট ওর আরেক পায়ে মারলে লোকটি বসে পড়ে। আরাজ সবার আগে গিয়ে লোকটিকে ধরে। চেহারা চোখে পড়তেই আরাজের মনে পড়ে এটা হাসিব, দায়ানে বিশ্বস্ত লোক। এই মূলত তারির পরিচয় দায়ানকে জানায়। কিন্তু এখন এই সব ভাবার সময় নেই। সবার আগে মনুষ্যত্ব। আরাজকে দেখে আরও কিছু ছেলে এগিয়ে যায়। ওরা হাসিবকে সামনে থাকা একটা রিকশায় উঠায়, তারপর হাসপাতালে নিয়ে যায়। আড়াল থেকে এইসব দেখছে তারি। ইলা বলল, আমাদের মনে হয় এখন বাড়ি যাওয়া উচিত। তারি বলল, তুই তানিশাকে নিয়ে বাড়ি যা, আমি আশেপাশের গাড়িগুলোকে একত্রিত করে গুলি খাওয়া মানুষদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। তানিশা বলল, আমিও এই কাজ করব আপু, আমি বাড়ি যাব না। ইলাও যেতে নাকচ করলে তারি সহ আরও কয়েকজন ছেলে বেরিয়ে এলো আড়াল থেকে। আশেপাশে থাকা সিএনজি রিকশা যে যা পেয়েছে তাতেই পড়ে থাকা গুলিবিদ্ধ লাশগুলো উঠিয়ে নিয়ে হাসপাতালে যাচ্ছে। যদি কেউ বাঁচে। পাশেই হাসপাতাল থাকায় তারি, তানিশা আর ইলা ও গেল কিছু মানুষকে হাসপাতাল নিয়ে। ওদেরকে ইমার্জেন্সিতে ঢুকিয়ে তারি একটু দূরে আরাজকে পাথরের মতন দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে গেল। তানিশা যাচ্ছিল সেই সময় একটা কান্নার শব্দে থেমে গেল। পিছনে তাকিয়ে দেখল একটা ছেলে কোলে আরও একটা ছেলেকে আগলে ধরে কাঁদছে। তানিশা এগিয়ে গিয়ে দেখতেই চমকে গেল। এইটা তো সেই ছেলে যে তানিশাকে সাহায্য করেছে। ও কি তবে? সেই সময় ওকে কোলে নিয়ে থাকা ছেলেটা আর্তনাদ করে বলল, তোকে কেন আমি বললাম লুকিয়ে আসতে ভাই? আমি এখন বাড়ির সবাইকে কি জবাব দিব? ওই কুলাঙ্গার গুলা যে তোকে ছাড়ল না রে ভাই, ছাড়ল না। তানিশা দুই পা পিছিয়ে গেল। অজান্তেই চোখ থেকে পানি পড়ল তার। কানে বাজছে একটাই কথা, যেইখানে কথা হয় দেশ স্বাধীনের সেইখানে কি বয়স দেখা ঠিক। একটু আগেই সেই জলজান্ত ছেলেটা আর নেই। তানিশা আশেপাশে শুনতে পেল আর্তনাদ। কাঁদছে সবাই। কেউ কাঁদছে নিজেদের জন্য, আর কেউ কাঁদছে তার সাথে লড়াই করতে থাকা ভাই বা বোনকে বাঁচাতে পারেনি সেই জন্য।
কি হয়েছে তোমার আরাজ? দাঁড়িয়ে আছো কেন এইভাবে? আরাজ তারির দিকে তাকালো না। হাসপাতালের ওই ওটি কক্ষের দিকে তাকিয়ে বলল, কেমন যেন হয়ে গেল না সব। এত খুন, এত রক্ত তো আমরা চাইনি। স্টুডেন্টরা একটা ন্যায্য অধিকার চাইল, আর সেই কারণে ওদের রাজাকার বানিয়ে খুন করে দিচ্ছে সবাইকে। ওরা কি বুঝবে কোনোদিন কি পরিমাণ পাপ জমা হচ্ছে ওদের? তারি বলল, ওরা যদি ঠিক ভুল পাপ পুণ্য বুঝত তাহলে সাধারণ জনগণকে মারার আদেশ দেওয়ার আগে দুইবার ভাবত। যাই হোক, তুমি আর এইসব ভেবো না। আপাতত বাসায় চলো। যতটা করার আমরা করলাম, বাকিটা আল্লাহ ভরসা। আবার কালকে আসব। তারি চলে যেতে নিলে আরাজ বলে, বন্দুকের সামনে কে বুক পেতে দাঁড়িয়েছিল জানো? কার পায়ে গুলি লেগেছে জানো? তারি পিছু ফিরে আরাজের দিকে তাকাতেই আরাজ বলল, হাসিব, দায়ানের সহকারী, যে আমাদের প্ল্যান ফ্লপ করার মূল দোষী। তারি অবাক হয়ে গেল। পাল্টা কোনো প্রশ্ন করার আগেই আরাজ আবার বলল, খারাপ লোকগুলোর মনেও দরদ হয়েছে। তারাও এগিয়ে এসেছে, প্রাণের পরোয়া করছে না। ওদের যদি হেদায়েত হতে পারে তাহলে শেখ তনিমা কেন কিছু বুঝতে চাইছে না? তানিশা এসে বলল, বুঝার আর কিছু নেই ভাইয়া, উনাকে পদত্যাগ করতে হবে। এইটাই শেষ কথা। তানিশার এইরকম কর্কশ কণ্ঠে তেজি কথায় অবাক হল তারি। মেয়েটা বরাবর ভীতু স্বভাবের। এইভাবে সে কারো ক্ষতির কথা ভাবে না বা সেই ব্যাপারে মাথা গলায় না। কিন্তু আজকে ওর কণ্ঠে যেন অন্য এক তানিশার প্রতিফলন দেখছে তারি। তবে কি সত্যি দেশ মায়ের কথা উঠলে সবাই বড় হয়ে যায়? গুলি বের করে নেওয়া হয়েছে, জ্ঞান ফিরছে, যান দেখা করে আসুন। তেমন কিছু হয়নি। ভাগ্য ভালো গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। একটা পায়ে লেগেছে, কিছুদিন হাঁটতে অসুবিধা হবে কিন্তু তেমন কিছু হয়নি। এইটুকু বলে নার্স বেরিয়ে গেল। হাসিবকে বেডে দেওয়ায় হলে তানিশা, তারি, আরাজ সবাই যায় ওর সাথে দেখা করতে। আরাজকে দেখে হাসিব উঠে বসতে চাইলে আরাজ নিষেধ করে, ওকে শুয়ে থাকতে বলে। আরাজ গিয়ে পাশের টুলে বসে। তারি বলে, এখন কেমন আছেন আপনি? কোনো সমস্যা হচ্ছে? আপনার ছেলে আর বউকে খবর দেওয়া হয়েছে, ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। হাসিব কেবল হাসল। আরাজ বলল, আপনি তো দায়ানের লোক। দায়ান তো চুপ করে আছে। সে আপনাকে বলেনি এইসব কিছুতে না জোড়াতে? হাসিব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, লোক আছি নয়, লোক ছিলাম। দেশের স্বার্থে উনার সঙ্গ ছাড়লাম। নিজের পাপ খানিকটা হলেও যদি কমাতে পারি সেই আশায়। আপনাদের ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তানিশা বলল, হয়তো আল্লাহ চেয়েছেন আপনি আরো লড়াই করুন, তাই উনি আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। এই মনোভাব নিয়েই লড়াইয়ের শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আল্লাহ আপনাকে নিরাশ করবেন না। হাসিব মুচকি হাসলেন আরও একবার। উত্তর দিলেন না কোনো। তানিশা, তারি, আরাজ বেরিয়ে আসলো উনার রুম থেকে উনাকে রেস্ট নিতে বলে। বাসায় এসে সবাইকে উদ্বিগ্ন হয়ে বসে থাকতে দেখে আরাজ এগিয়ে গেল ওদের কাছে। ওর মাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? মন মরা হয়ে আছো কেন তোমরা? উনি দ্রুত বসা থেকে উঠে আরাজ, তানিশা আর তারির দিকে তাকালো। বলল, অবশেষে তোরা ফিরে আসলি সুস্থ অবস্থায়। কি ভয়ানক কাণ্ড হয়েছে জানিস? সমন্বয়কদের ডিবি অফিসে ধরে নিয়ে ওদেরকে জোর করে নাকি আন্দোলন বন্ধের কথা বলা হয়েছিল। সেই জন্য বাধ্য হয়ে ওরা আন্দোলন তুলে নেওয়ার কথা বলেছে। এখন ছাড়া পেতেই ওরা আন্দোলন করছে, আর সেই কারণে যারা যারা এই আন্দোলনে ছিল ওদেরকে ধরা হচ্ছে।
ভয় লাগছে রে বাবা। তোদেরও না? তারি বলল। এই তো। এইরকম অনেক কিছুই ওরা এখন করবে, বুঝেছ মা? হেরে যাচ্ছে, বুঝতে পারছে যে। আমি সত্যি ভাবিনি মিস্টার সিনহা জোর করে উনাদের এইভাবে মিথ্যা বলিয়ে ভিডিও প্রকাশ করতে পারে। মেরে আবার ভাত খাইয়ে সেটা ভিডিও দিয়েছে। হুহ। এখন নিরীহ মানুষদের ধরে ওদের প্রতিশোধ নিবে আর দমানোর চেষ্টা করবে। আচ্ছা বেশ, হোক না, আমরাও দেখি কতটা কি করা যায়। তোমরা এত চিন্তা করো না তো। ইলা, তুই ইহানের কাছে যা। বাচ্চাটা ছোট, সারাদিন তোকে ছেড়ে আছে হয়তো। ইলা হুম বলে উপরে চল গেল। তানিশার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল দায়ান। সেই সময় তানিশাকে কাউকে একটা ফোনে কথা বলতে শুনল। কি সমস্যা হবে পোস্ট করলে? ধরে নিয়ে যাবেন। যান না, কোনো সমস্যা নেই। যদি মেরেও ফেলেন না তবুও আমরা কেউ থামব না। নেট অফ করেও তো আটকাতে পারেননি, তাহলে ভাবলেন কি করে এখন আটকাতে পারবেন? আমি পোস্টও করব, আমি আন্দোলনেও যাব। আসেন শাহবাগ, মুখোমুখি দেখা করি, বলে ফোন কেটে দিল তানিশা। অনলাইনে একটা আইডি থেকে বারবার তাকে থ্রেট দেওয়া হচ্ছিল যেন সে আন্দোলন নিয়ে কোনো পোস্ট না করে বা আন্দোলনে না যায়। বহুবার টেক্সট ইগনোর করার পর ওই আইডি থেকে বারবার মেসেজ আসায় আজকে বাধ্য হয়েই ফোন দিল তানিশা ওই লোকটিকে। তানিশা ফোন কাটতেই দায়ান দরজার পাশে থেকে সরে গেল। অবাক হলো খানিকটা। মেয়েটাকে সে ভীতু মনে করেছিল। এই কারণেই মূলত বিয়েটা করেছিল ওকে গুটি হিসেবে। বাবার মতন স্বার্থপর ও ভেবেছিল খানিকটা। কিন্তু না, এই মেয়ের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস আছে। ব্যাপারটা সত্যি অদ্ভুত। শান্ত শান্ত মানুষগুলার চোখে আজকে আগুন। আন্দোলনে এসেই আজ তারি, তানিশা আর ইলা দেখতে পেল কিছু স্টুডেন্টদের জোর করে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। আজ সেটা সহ্য করতে না পেরে তারির কথা না শুনেই চলে গেল ছেলেগুলোকে বাঁচাতে। পুলিশগুলোর কাছে গিয়ে বলল, ওদের ধরছেন কেন? পুলিশগুলো প্রথমে আরাজকে খুব খারাপ ভাষায় গালি-গালাজ করল। আরাজ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একটা পুলিশের কলার ধরতেই আরেকটা পুলিশ বলল, আরে এইটাকেও ধর ধর। এইটাও তো দেখছি ওই ছাত্রদের সাথেই আছে, ধর ওকে। ম্যাডাম বলেছে ওদের সাপোর্টে যারাই আসবে তাদেরই ধরে জেলে ঢুকিয়ে দিতে। নিয়ে চল। পুলিশের গায়ে হাত দেওয়াটা বুঝিয়ে দিব নিয়ে গিয়ে। তারই শুনে ছুটে আসলো সেইখানে। দুইজন পুলিশ আরাজের দুইটা হাত ধরে আছে। আরাজ ছুটার চেষ্টা করছে না, সেও ওদের সাথে সাথে যাচ্ছে। তারই কাছে গিয়ে বলল, ওদের সবাইকে ধরেছেন কেন? আর আমার স্বামীকেই বা ধরেছেন কেন? কি করেছে ও? পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন, আপনার স্বামী নাকি জামাত শিবির করে, আবার নাকি বিএনপিদের হয়ে যেইখানে সেখানে আগুন লাগাচ্ছে। আমরা এই অপরাধে বাকি ছাত্রদের সাথে ওনাকেও ধরে নিয়ে যাচ্ছি। তারই কথা শুনে অবাক। মানে, কোথা থেকে কোথায় কি হলো সত্যি সে বুঝতে পারছে না। ছাত্র আন্দোলনের মধ্যে শিবির, বিএনপির এইসব টপিক কিভাবে আসলো? আপনাদের কোথাও ভুল হচ্ছে অফিসার। আমার স্বামী তো। আরাজ তারিকে আটকে বলল, কোনো এক্সপ্লেশন দিও না তো তারি। মনে রেখো, আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি সেই পরিস্থিতিতে আটক হওয়া সকলেই এক একজন বীর যোদ্ধা। তোমার স্বামী বীর যোদ্ধা হয়ে জেলে যাচ্ছে, তোমার আমার উপর গর্ব হওয়া উচিত। আর একটা কথা, তুমি কিন্তু বলেছিলে আমার সব পদক্ষেপে তুমি আমার পাশে থাকবে। তারই আরাজের হাত দুটো ধরে চোখের ফানি ফেলতে ফেলতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বলেছিলাম, আমি এখনও ওই একই কথা বলবো।
অতঃপর আরাজকে আর কিছু বলতে না দিয়ে পুলিশগুলো ওকে টানতে টানতে নিয়ে চলে গেল। তারপর গাড়ির মধ্যে বসলো ওদেরকে নিয়ে। ইলা, তানিশা তারিকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসেই দেখলো তারির শাশুড়ি বসে বসে কাঁদছেন, আর ওনার স্বামী মাথায় হাত দিয়ে বসে আছেন। মিস্টার হক পাশেই আছেন। উনি তারিকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন। ওনাকে দাঁড়াতে দেখে সেই দিকে তাকালেন মিসেস মাহবুব। অতঃপর ছুটে গেলেন তারির কাছে। আমার ছেলেটাকে কে ধরে নিয়ে গেল রে মা? তোরা আটকাতে পারলি না? কেন পারলি না? এখন কি হবে আমার ছেলেটার বল না? ওরা তো মেরেই ফেলবে আমার ছেলেটাকে। আমি কি তবে আহাদির মতন আমার ছেলেকেও হারিয়ে ফেলব? বল না তারি। আর কি ওর সাথে দেখা হবে না আমাদের? তারই নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। কান্না আটকে জোরে জোরে শ্বাস নিয়ে চোখ মুখ বন্ধ করে মুচকি এসে বলল, মা, আমার দিকে তাকাও। তোমার ছেলে একজন বীর। দেশ স্বাধীন করতে গিয়ে কিছু পশুর হাতে সে ধরা পড়েছে। ব্যাস, এতটুকুই। উপরওয়ালা যদি চায় আমাদের সবার আবার একসাথে দেখা হবে। আমি তো শক্ত আছি মা, তাহলে তুমি কেন পারবে না? তুমি যে মা, আর মায়েরা এত সহজে ভেঙে পড়ে না। অতঃপর ইলা বলল, আহাদির মতন অবস্থা স্যারের হবে না, এতটুকু আমি বলতে পারি আন্টি আপনাকে। এটা আমার উপর আপনি বিশ্বাস রাখুন। স্যার যথেষ্ট চালাক মানুষ। উনি ঠিক নিজে নিজে বাঁচিয়ে নেবেন নিজেকে, নিজের জন্য না হইলেও মিশির জন্য, তারির জন্য, আপনাদের সবার জন্য। দেখবেন উনি ঠিকই ফিরে আসবে। উনি একটু বলে থামলেন। অতঃপর তারই তানিশাকে ইশারা করল মিসেস মাহবুবকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। তানিশা উনাকে ধরে নিয়ে চলে গেল। মিস্টার হককে নিয়েও ইলা চলে গেল ঘরের মধ্যে। এদিকে মিস্টার মাহবুব এসে তারির মাথায় হাত বুলিয়ে বললেন, তুই ভীষণ শক্ত রে মা। আল্লাহ তোকে শক্তি দিক, সমস্ত পরিস্থিতি, সমস্ত সত্যি মেনে নেওয়ার তৌফিক দান করুক তোকে। অতঃপর এইসব কথাগুলো বলে উনি চলে গেলেন। এদিকে তারই হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরের মধ্যে। নিচের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো সে। নিজের ভেঙে পড়া মনের জানান দিতে চায় না কাউকে। হুট করে দুটো ছোট হাত ওর গলা জড়িয়ে ধরল। তারই সেই দিকে তাকিয়ে দেখল মিশি। অতঃপর মিশি বলল, বাবা ঠিক ফিরে আসবে দেখো মা, তুমি কেঁদো না। তারই মিশির গালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে বলল, তোর কথাই যেন আল্লাহ কবুল করে মা, কবুল করে। আমিন।